মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। খানজাহানের কীর্তি শোভিত এই বাগেরহাট জেলা স্থাপত্য শিল্পের যেন এক অনন্য মেলা। সুন্দর বন দিয়ে সুরক্ষিত মোংলার বন্দর, দেশ বিদেশের জাহাজের ভিড়ে মনোরম সুন্দর। সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঐতিহাসিক ও পৌরাণিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রাচুর্যপূর্ণ নগরী বাগেরহাটের মোংলা উপজেলায় সুন্দরবনের কোল ঘেঁষে পশুর নদীর তীরে অবস্থিত কর্মমুখর মোংলা বন্দরের অভ্যন্তরে ইত্যাদির মঞ্চের সামনে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে দেশে বা বিদেশে টিভিতে বা অনলাইনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রত্ন নিদর্শন, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে জানতে এবং জানাতে দেশের প্রান্তে প্রান্তে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এক ভিন্ন পরিবেশে আজ এসেছি খানজাহানের অসংখ্য কীর্তি শোভিত প্রত্ন ঐশ্বর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে খ্যাত বাগেরহাট জেলার সুন্দরবন দিয়ে সুরক্ষিত দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর এই মোংলা বন্দরে। শুরুতেই রয়েছে বাগেরহাট ও মোংলা বন্দর নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য। দেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর অসংখ্য পুরাকীর্তিতে সমৃদ্ধ জেলা বাগেরহাট। বাগেরহাট নামটির সঙ্গে মিশে রয়েছে হযরত খানজাহানের স্মৃতি বিজড়িত গৌরবময় কীর্তি। মধ্যযুগে তার নির্মিত মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ৬০ গম্বুজ মসজিদ এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। এ জেলার আরেক বিশ্ব ঐতিহ্য পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন। প্রকৃতির এক অপার বিস্ময় এই সুন্দরবনের সিংহভাগই এই জেলায় অবস্থিত। আরও রয়েছে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর মোংলা বন্দর। রয়েছে পর্যটকদের জন্য আকর্ষণীয় অসংখ্য দৃষ্টিনন্দন স্থান। স্থাপত্য নিদর্শন সমূহের মধ্যে ৬০ গম্বুজ মসজিদ ছাড়াও রয়েছে চুনখোলা মসজিদ, ৯ গম্বুজ মসজিদ, ১০ গম্বুজ মসজিদ, সিংগাইর মসজিদ, বেগনি মসজিদ, খানজাহান আলীর মাজার শরীফ, বাগেরহাট জাদুঘর এবং খানজাহানের প্রাচীন রাস্তা। পুরনো ঐতিহ্যবাহী দিঘিও রয়েছে বেশ কয়েকটি, তার মধ্যে খানজেলি দিঘি, ঘোড়া দিঘি ও পচা দিঘি উল্লেখযোগ্য। স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে প্রায় ১০০ ফুট উঁচু অযোধ্যা বা কোদলা মঠ। এর বাইরের দেয়ালে রয়েছে অপূর্ব সব কারুকাজ। প্রাচীন এসব পুরাকীর্তির পাশাপাশি এই জেলায় রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যা পর্যটকদের আকর্ষণ করে। এখানে রয়েছে করমজল পর্যটন কেন্দ্র, হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র, কটকা অভয়ারণ্য, জামতলী সমুদ্র সৈকত, কচিখালী সমুদ্র সৈকত, দুবলার চর, হিরন পয়েন্ট ইত্যাদি। এ জেলায় জন্মগ্রহণ করেছেন অনেক কীর্তিমান ব্যক্তিত্ব। এ জেলার মোংলা উপজেলায় সুন্দরবনের কোল ঘেঁষে পশুর নদীর তীরে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা বন্দর অবস্থিত। এই সমুদ্র বন্দর দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। ১৯৫০ সালের ১১ই ডিসেম্বর ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ দ্য সিটি অফ লিওন্স সুন্দরবনের মধ্যে পশুর নদীর জয়মণিগোল নামক স্থানে নোঙর করে। এটাই ছিল এই অঞ্চলে বন্দর প্রতিষ্ঠার শুভ সূচনা। এরপর ১৯৫১ সালে জয়মণিগোল থেকে চালনায় স্থানান্তরিত এবং ১৯৫৪ সালে এ বন্দরকে সরিয়ে বর্তমান স্থানে নিয়ে আসা হয়। ১৯৮৭ সালের মার্চ মাসে বন্দরের নাম পরিবর্তন করে মোংলা বন্দর কর্তৃপক্ষ নামকরণ করা হয়। মোংলা বন্দরটি পণ্য খালাসের জন্য ২৪ ঘন্টায় খোলা থাকে। বন্দর চ্যানেল দিয়ে প্রায় ৭৩৮ ফুট লম্বা জাহাজ চলাচল করতে পারে। প্রতি অর্থ বছরে এই মোংলা বন্দর দিয়ে গড়ে ৮৫০ থেকে ৯০০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনের মাধ্যমে প্রায় ১১ মিলিয়ন মেট্রিক টন পণ্য আমদানি ও রপ্তানি করা হয়। পণ্য বোঝাই ও খালাসের জন্য মোংলা বন্দরে নিজস্ব ৬টি জেটি, ২০টি প্রাইভেট জেটি, ৫টি শেড এবং ২টি ওয়্যার হাউস রয়েছে। এছাড়াও বিদেশি বাণিজ্যিক জাহাজ নিরাপদে গমনাগমনের জন্য বন্দর চ্যানেলে ৬১টি নেভিগেশন বয়া স্থাপন করা হয়েছে। এছাড়াও চ্যানেলের বিভিন্ন স্থানে ভাসমান ১২টি মুরিং বয়া রয়েছে। এই বন্দরটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন দ্বারা সুরক্ষিত।
বাগেরহাট ও মোংলা বন্দরের এই প্রতিবেদনের পর আমাদের এবারের নিবেদন বাগেরহাটের নৈসর্গিক, প্রাকৃতিক, নান্দনিক এবং আধুনিক চিত্রের বৈচিত্র্যময় ছন্দে আনন্দে চিত্ত দোলানো নৃত্যগীত। আর এতে অংশগ্রহণ করেছে স্থানীয় শতাধিক শিক্ষার্থী। সুন্দরবন হাতছানিতে ডাকে, মন মেতে রয় সবুজ ঘেরা সেই মোহনার বাঁকে। সাগর নদী সুন্দরবন হাতছানিতে ডাকে, মন মেতে রয় সবুজ ঘেরা সেই মোহনার বাঁকে। খানজাহানের মাজার পাশেই প্রাচীন দিঘির ঘাট, খানজাহানের মাজার পাশেই প্রাচীন দিঘির ঘাট। গৌরবময় কীর্তি গাথার প্রিয় বাগেরহাট, গৌরবময় কীর্তি গাথার প্রিয় বাগেরহাট। ষাট গম্বুজ মসজিদে মাটির অহংকার, ঐতিহ্যে বিশ্ব মাঝে নাই তুলনা যার। ষাট গম্বুজ মসজিদ এই মাটির অহংকার, ঐতিহ্যে বিশ্ব মাঝে নাই তুলনা যার। রয়্যাল বেঙ্গল বীরের বেশে কাঁপায় তল্লা, রয়্যাল বেঙ্গল বীরের বেশে কাঁপায় তল্লা। গৌরবময় কীর্তি গাথার প্রিয় বাগেরহাট, গৌরবময় কীর্তি গাথার প্রিয় বাগেরহাট। মোংলার বন্দরে ঘোরে অর্থনীতির চাকা, দুবলার চর কটকা যেন ছবির মতো আঁকা। মোংলার বন্দরে ঘোরে অর্থনীতির চাকা, দুবলার চর কটকা যেন ছবির মতো আঁকা। উপকূলের বৈরী হাওয়া দেয় জীবনের পা, উপকূলের বৈরী হাওয়া দেয় জীবনের পা। গৌরবময় কীর্তি গাথার প্রিয় বাগেরহাট, গৌরবময় কীর্তি গাথার প্রিয় বাগেরহাট, প্রিয় বাগেরহাট, প্রিয় বাগেরহাট। নৃত্য গীতে চিত্ত দোলে চিত্ত ভোলে। সেই চিত্ত অর্থাৎ অন্তর বা মন, তারও আজ পরিবর্তন প্রয়োজন, অর্থাৎ প্রতিনিয়ত দরকার সেই মনেরও সংস্কার। আজকে আমরা একটা বিশেষ বিষয়ে আলোচনা করবার জন্য আপনাদেরকে ডেকেছি, আর তা হলো সংস্কার। আমরা আবার কি সংস্কার করব? আত্মসংস্কার, অর্থাৎ আমাদের নিজের সংস্কার। ভাই, আমরা তো ক্লাবের নিয়ম কানুন মাইনা চলি, কারো কোনো ক্ষতি করি না। আমগো আবার কি সংস্কার? ক্লাবের নিয়ম কানুন একরকম, আর নিজের নিয়ম কানুন আরেক রকম। একটু বুঝাইয়ে বলেন। আমি বলি, এই যে কইলেন কারো কোনো ক্ষতি করি না, এটা ঠিক না। আমরা সবাই সৎ না, কেউ বড় দুর্নীতি করে, কেউ ছোট। যেমন ধরেন একজন দুধ বিক্রেতা, সেও দুর্নীতিবাজ হয়, সামান্য লাভের আশায় সে দুধে পানি মিশায়। একজন মাছ বিক্রেতা চাষের মাছ রে নদীর মাছ, একজন মুরগি বিক্রেতা কক মুরগিরে দেশি মুরগি বলে চালা দিতেছে। এরা খুবই ক্ষুদ্র মানুষ, এরা তো দেশের ক্ষতি করে না। আরে ভাই, একজন পিয়ন, একজন ড্রাইভার, একজন দারোয়ান, এরাও ক্ষুদ্র চাকরি করে, কিন্তু এদের মধ্যে অনেকে আছে যারা শত শত কোটি টাকার মালিক হয়। সুতরাং কে সৎ কে অসৎ বোঝা যায় না। আমাদের চলায় বলায়, কাজে কর্মে, আচার আচরণে সবকিছুকে সংস্কার করতে হবে। আচার আচরণে আবার কি এর প্রবলেম? শব্দ দূষণ, নদী দূষণ, পরিবেশ দূষণ সবকিছুই আমাদের স্বভাবের কারণে হয়। যেখানে সেখানে প্রস্রাব করা, থুতু ফেলা, হর্ন বাজানো, ট্রাফিক আইন না মানা, রাস্তার মাঝখান দিয়ে হাঁটা, ভেজাল খাদ্য বিক্রি করা, ঘুষ খাওয়া, এরকম শত শত উদাহরণ দেওয়া যায়। মনে রাখবেন, আপনার অনিয়ম দেখে আরেকজন অনিয়ম শেখে। সবার মধ্যে দেশপ্রেম থাকতে হবে। ইলেকশন আসলে পুরো শহরটারে একদম পোস্টার নগরী বানায় ফেলে, আর তোমরা এইসব কাজে তাদের কর্মী হিসাবে থাকো। ইলেকশনের সময় তো পোস্টার ব্যানার দিতেই পারে। তাহলে তো হয়তো নির্বাচন ছাড়াও ঈদের সময় ঈদ মোবারক ননে লেখে, অমুক ভাইয়ের সালাম নিন, শুভেচ্ছা নিন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আরে ভাই, ওর চরিত্র পবিত্র না অপবিত্র ওরে কেউ জিজ্ঞাইছে? ওর কাছে কেউ সালাম চাইছে? আরে ভাই, জানাইতে যদি হয় বাড়িতে এসে জানাও। সবচেয়ে আগে আমাদের দরকার আমাদের মানসিক
বা মনের সংস্কার। সমাজে দুই ধরনের মানুষ আছে, ভালো মনের মানুষ আর খারাপ মনের মানুষ। আমাদের সমাজে রাজনীতিতে নেতৃত্বে দরকার ভালো মনের মানুষ। মন যেহেতু দেখা যায় না, তাই ভালো আর কালো দেখারও নেই কোনো আয়না। তবে বায়না দেখলেই কিছুটা হলেও বোঝা যায় এরা কি চায় আর কি চায় না। তবে অনেকের কাছে এরা ঠাঁই পায় না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যার এইখানে মার্কেটিং ডিপার্টমেন্ট আছি স্যার। বসুন। অনেক গম্ভীর মনে হইতেছে। আগের স্যারের মতো এত মিশুক না, তারপরও দেখি যেমনি হোক স্যারের কলজের ভিতর ঢুকতে হইব। শরীরটা ভালো স্যার? ভালো না থাকলে আমি অফিসে আসলাম কি করে? এইরকম উত্তর দিলে কাছে ভিড়ুম কেমনে? স্যার আপনি নতুন আসছেন তো, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দেবেন স্যার। আমি নতুন এসেছি, আর আপনার সাথে আমার দেখাই হলো এইমাত্র। ভুলভ্রান্তি করলেন কখন? তা তো বটেই, তা তো বটেই। আগের স্যার তো পলিটিক্স লই আলাপ করতে ভালোবাসতো, এর লগেও পলিটিক্সের আলাপ করতে হইব। কিছু বলবেন? না স্যার, রাস্তাঘাটে যে জ্যাম, আর জ্যাম হইব না কি জন্য? একটু পরপর খালি মিছিল যায়। কিসের মিছিল? কোন দল কমু? আগের স্যারের দল তো জানতাম, ওপেন আছিল, কিন্তু এই স্যার যে কোন দল করে। স্লোগান শুনে বোঝেননি? আমি স্যার এইভাবে কান লাগাই শুনি নাই। আমাদের যে আগের বস ছিল, উনি এই রুমে বৈশা সবকিছু স্পষ্ট শুনতে পাইতেন। রাজনীতি খুব ভালোবাসতো। এটা কি রাজনৈতিক দলের অফিস না সরকারি অফিস? স্যার দল যার যার, অফিস সবার। আমরা তো আগের বসের সাথে মিলেমিশেই সব কাজ করছি, মাঝে মাঝে আমাদের মধ্যে কোনো পার্থক্যই থাকতো না। এখন স্যার আমরাও সেই রকম করতে চাই আপনার সাথে। আপনার ভিতরে যাই থাকুক, আমরা আপনার দলের। আমাদের একটাই দল, বসের দল। তাহলে এখন আমি যে সিদ্ধান্ত নেব আপনি নিশ্চয়ই সেটা খুশি মনে গ্রহণ করবেন। অবশ্যই স্যার, অবশ্যই। আমি আপনাকে সাময়িক বরখাস্ত করলাম। জি স্যার। বরখাস্ত স্যার? হ্যাঁ, কারণ এটা অফিস, রাজনীতি করার জায়গা না। অফিসের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে এই বরখাস্ত করা হলো। স্যার আসলে রং নাম্বার হয়ে গেছে স্যার, পুরানো অভ্যাস তো বুঝতে পারি নাই। সবাই যে এক পাল্লায় মাফা ঠিক হয় নাই। এইবারের মতো আমার মাফ করে দেন স্যার। বেরিয়ে যান, গেট আউট। এরকম রং নাম্বার অনেকেরই হয়, একেই বলে জানা না জানার ভয়। তবে রং অথবা রাইট যিনি বোঝেন তিনি ঠিক মতো করতে পারেন টাইট, অর্থাৎ কাকে করবেন মাফ আর কাকে করবেন সাফ। এসব পরিমাপের চাপ থেকে চলুন যাই নিষ্পাপ সুন্দরবনে। দর্শক মণ্ডলী, আমার পেছনে দেখতে পাচ্ছেন মোংলা বন্দর। আমরা এই বন্দর থেকে সুন্দরবন অভিমুখে যাচ্ছি, আর এই নদীটি হচ্ছে পশুর নদী, আর এখান থেকে সুন্দরবনের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে বাংলাদেশের দক্ষিণ অংশে 5টি জেলা জুড়ে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,017 বর্গ কিলোমিটার স্থান হচ্ছে বাংলাদেশের অন্তর্ভুক্ত। 1997 সালে ইউনেস্কো কর্তৃক এই সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে। এখান থেকে সংগৃহীত হয় নানান কাজে ব্যবহার উপযোগী বনবৃক্ষ, মধু, মোম ও মাছ। দর্শক মণ্ডলী, আমরা এসেছি মোংলা বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে বানিশান্তে ইউনিয়নে অবস্থিত করমজল পর্যটন কেন্দ্রে। এই কেন্দ্রটি প্রায় 30 হেক্টর জমির উপর বিস্তৃত। পর্যটকদের বনের মধ্যে হাঁটার জন্য এই কেন্দ্রে রয়েছে একটি 2 কিলোমিটার দীর্ঘ হাঁটার পথ। এছাড়াও রয়েছে একটি 54 ফুট উঁচু পর্যবেক্ষণ টাওয়ার, যেখান থেকে পর্যটকরা এই বনের আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এছাড়াও এখানে রয়েছে সরকারিভাবে পরিচালিত একমাত্র লোনা পানির কুমির প্রজনন এবং বিলুপ্তপ্রায় কচ্ছপ প্রজনন কেন্দ্র। পর্যটকদের আকর্ষণের জন্য এখানে কিছু হরিণও লালন পালন করা হয়। দর্শক মণ্ডলী, আমরা এবারে কথা বলছি কুমির প্রজনন কেন্দ্রের সামনে থেকে। এখানে একটি পুকুর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূল প্রজনন কেন্দ্র। 2টি মা কুমির জুলিয়েট ও পিলপিল এবং একটি পুরুষ কুমির রোমিওকে নিয়ে 2000 সালে এই কেন্দ্রটির যাত্রা শুরু করলেও বর্তমানে এই মূল প্রজনন কেন্দ্র পুকুরটিতে রয়েছে পুরনো পিলপিল এবং আরেকটি নতুন পুরুষ কুমির আনা হয়েছে, নাম হচ্ছে আলেকজান্ডার। এইসব কুমিরের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে তার লালন পালন করে 7-8 বছর বয়স হলেই তাদের নদীতে অবমুক্ত করা হয়। এ পর্যন্ত এই কেন্দ্র থেকে 208টি কুমির নদীতে অবমুক্ত করা হয়েছে। আমরা এবারে কথা বলবো এই করমজলের কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আজাদ কবিরের সঙ্গে। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি স্যার এখানে প্রায় 14 বছর যাবত আছি। 14 বছর ধরে আছেন। এখানে তো এখন 2টো কুমির আছে। আমরা কি একটু কুমিরগুলোকে দেখতে পারবো? জি জি ইনশাআল্লাহ দেখা যাবে। ডাকলেই চলে আসবে। হ্যালো হ্যালো আলেকজান্ডার পিলপিল, প্রথমে আলেকজান্ডার আসো 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 উঠে আসো 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 বসো বসো, ওখানে বসো, ওখানে বসো।
ওই পিলপিল আইছো, আয় 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 পিলপিল আয়। এই তুমি বসো, ওখানে বসো। ওঠো 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 পিলপিল ওঠো। তুমি আসো 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 তাড়াতাড়ি আসো। আমরা দেখলাম আজাদ সাহেবের ডাক শুনেই এই পিলপিল এবং আলেকজান্ডার উঠে এসেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, করমজল থেকে আমরা এবারে যাচ্ছি হারবাড়িয়া পর্যটন কেন্দ্রে। এই কেন্দ্রটি মোংলা বন্দর থেকে 13 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই কেন্দ্রের একটি বিশেষত্ব হলো এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই উপভোগ করা যায়। এখানে প্রায় প্রতিদিনই দেখা যায় বানর এবং বন্য হরিণ। এসব বন্যপ্রাণী এই কেন্দ্রের আশেপাশেই বিচরণ করে। এখানেও বনের মধ্যে রয়েছে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ হাঁটা পথ। আমার সঙ্গে রয়েছে এই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং একজন বনকর্মী। আপনার নাম? আমার নাম অবিক চৌধুরী। আমরা শুনেছি বন্য হরিণ কিংবা বানরের মতো এখানে বাঘও দেখা যায়, আপনি কি দেখেছেন? হ্যাঁ অবশ্যই, আমি এখানে বাঘ দেখেছি। এই ট্রেইলের উপরে অনেক সময় শুয়ে থাকে, কিন্তু ভোরবেলা আসলে আপনি এখানে বাঘ দেখার পসিবিলিটিসটা অনেক বেশি থাকে। আর এখন আমি আপনাদেরকে এই যে আমার ফুড ট্রেইলের পাশে হচ্ছে মানে 2 দিন আগে বাঘের হেঁটে যাওয়ার কিছু পাকমার্ক আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি বাঘের পায়ের ছাপ, হেঁটে হেঁটে হয়তো সে সামনে চলে গেছে। আমরা সামনে একটা গাছেও দেখলাম বাঘের পায়ের আঁচড়, ওইটা হচ্ছে বাঘের থাবার একটা আঁচড়। আমরা এখন অতিক্রম করছি ত্রিকোণা আইল্যান্ড। আমরা কথা বলবো আমাদের এই ছোট্ট জাহাজের চালক জনাব আব্দুল্লাহর সঙ্গে। আব্দুল্লাহ, এই স্থানটি তো ত্রিকোণা আইল্যান্ড নাকি? ত্রিকোণা আইল্যান্ডের খালের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা শুনেছি এই খালের দুপাশে যে বনভূমি দেখা যাচ্ছে, এখানে প্রচুর হরিণ দেখা যায়। দুপাশে প্রচুর হরিণ দেখা যায়। এই জঙ্গলের ভিতরে স্যার আমরা দেখছি 2-1টি হরিণ ওখানে দেখা যাচ্ছে। জোয়ার চলছে বিধায় জঙ্গলের অনেক গহীনে চলে, অর্থাৎ ভাটার সময় বেশি দেখা যায় আর জোয়ার চলছে বলে হরিণগুলো ভিতরে চলে গেছে। আচ্ছা, আরেকটি বিষয় আমরা দেখছি এই যে খালের দুপাশে যে কেওড়া গাছগুলো রয়েছে, এগুলো দেখে মনে হয় একই উচ্চতায় কেটে সাজানো। ডিয়ার কাট বলা, এগুলো হরিণে খেয়ে সমানভাবে খেয়ে ফেলছে। ওরা যতটুকু পর্যন্ত পায় উঠতে পারে ততটুকু পর্যন্ত খেয়ে ফেলে। হরিণে এভাবে খেয়েছে বলে এগুলিকে বলা হয় ডিয়ার কাট, অর্থাৎ হরিণের কাট। অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিদিকে রয়েছে বিস্তীর্ণ জলরাশি। আমি দাঁড়িয়ে আছি ছোট্ট একটি চরের মাঝখানে। এখন ভাটার সময় বলে চরটি দেখা যাচ্ছে, জোয়ার এলেই এটি তলিয়ে যাবে। এখন আমার ডান দিকে রয়েছে মূল পশুর নদী, দক্ষিণে রয়েছে বাংলাদেশের দক্ষিণের শেষ সীমানা ল্যান্ডমার্ক এবং রয়েছে লাইট হাউস, পশ্চিমে রয়েছে নীলকমল খাল ও হিরন পয়েন্ট, উত্তরে রয়েছে মোংলা বন্দর এবং পূর্বে দুবলার চর। আমরা এবারে যাব সেই দুবলার চরে। দর্শক মন্ডলী, এটি হচ্ছে সেই বিখ্যাত এবং ঐতিহ্যবাহী দুবলার চর। এই দুবলার চরটি মূলত একটি জেলে পল্লী। আমার পেছনে যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, মৎস্যজীবীরা এই ট্রলারে করে সাগর থেকে মাছ ধরে এনে এখানে শুটকি উৎপাদন করেন। জেলে পল্লী বলা হলেও এটি একটি ক্ষণস্থায়ী জেলে পল্লী, কারণ এখানে জেলেরা আসেন নভেম্বরের শুরুতে, চলে যান মার্চে। আপনারা এখানে থাকেন কদিন? এখানে থাকি আমরা পুরো 5 মাস। 5 মাস। তা এই 5 মাসে আপনারা কত টাকা শুটকি উৎপাদন করতে পারেন? $1 ট্রলার হইলে 20-25 লাখ, 2 ট্রলার হইলে 50-60। আচ্ছা, সেগুলো কি এখানে বিক্রি করেন না বাজারে? বাজারে। অনেক ধন্যবাদ। উল্লেখ্য, প্রতি বছর কার্তিক মাসে হিন্দু ধর্মাবলম্বীদের রাসমেলা অনুষ্ঠিত হয় এবং এটি পুণ্য স্নানের জন্যও বিখ্যাত। গত 14 ও 15 নভেম্বর এখানে অনুষ্ঠিত হয়ে গেল সেই ঐতিহ্যবাহী রাসমেলা। প্রতি বছর দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা এই মেলায় অংশগ্রহণ করেন। দর্শক মন্ডলী, আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শেষ প্রান্ত বা শেষ সীমানা, যার নাম হচ্ছে হিরন পয়েন্ট। হিরন পয়েন্টের অন্য নাম হচ্ছে নীলকমল। এটি খুলনা বিভাগেরও শেষ প্রান্ত। মোংলা বন্দর থেকে এই হিরন পয়েন্টের দূরত্ব 90 কিলোমিটার। হিরন পয়েন্টের এই স্থানটির আরেকটি বিশেষত্ব হলো পশুর নদীর এই স্থানটিকে বলা হয় পাইলটিং এরিয়া, অর্থাৎ এখানেই হয় বিদেশি জাহাজের পাইলট বদল। জাহাজের ক্যাপ্টেন ঠিকই থাকেন, অর্থাৎ যিনি চালাবেন, কিন্তু দিক নির্দেশক থাকেন স্থানীয় পাইলট। বাংলাদেশের মোংলা বন্দরের এই চ্যানেলটি পৃথিবীর মধ্যে দীর্ঘতম একটি চ্যানেল, যার দৈর্ঘ্য হচ্ছে 131 কিলোমিটার। এই হিরন পয়েন্ট সুন্দরবনের দক্ষিণাংশের একটি সংরক্ষিত অভয়ারণ্য। এখানকার বনভূমিতে মাঝে মাঝে দেখা যায় হরিণের দল। পর্দায় দেখতে পাচ্ছেন নদীর পাশের এই বনেই বিচরণ করছে বেশ কিছু হরিণ। এবং এখানে এলে পর্যটকদের থাকার জন্য 3টি রেস্ট হাউস রয়েছে। একটি রয়েছে বন্দর কর্তৃপক্ষের, একটি বন বিভাগের এবং আরেকটি রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর। এই হিরন পয়েন্টে দেখা যায় অনেক হরিণী, যা দেখে আমরা আনন্দ পেয়েছি ডরিনি। কিন্তু যদি আসে রয়্যাল বেঙ্গল টাইগার, মনে হবে ধরে প্রাণ নাই আর। যদিও বাঘ দেখতেও এখানে অনেকে আসেন, তবে তারা নিরাপদ দূরত্বে থেকে দেখতে ভালোবাসেন। তো বাঘ দেখে কারো প্রেশার হয় ডাউন, কারো হয় আপ, চেহারায় পরে তার ছাপ। এবারও প্রেশার অর্থাৎ চাপ সমস্যা। দেখা যাক উচ্চচাপ নাকি নিম্নচাপ। কই গো,
কই গো এদিকে শোনো, আমার শরীরটা ভালো লাগতেছে না, বেশি খারাপ আমার লাগছে? কেমন যেন লাগতেছে। খুব বেশি খারাপ লাগছে? তাহলে ডাক্তার কাছে যাবা? না। মাথায় পানি ঢালি? আরে না না না, তোমার কি মাথা ব্যথা করছে, হাটে ব্যথা করছে? আমার মনে হয় প্রেশারটা নাইমে গেছে, লো হয়ে গেছে, লো। ও তাহলে কি প্রেশার ট্যাবলেট দিব? না 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 না, ট্যাবলেট লাগবে না, আমি ওষুধ পাইয়ে গেছি। 2 মিনিটে প্রেশার লো থেকে হাই হয়ে যাবে। ভাইজান আপনি কষ্ট করে আমার লগে একটু যাবেন, আমি আপনার প্রেশারটা ঠিক করে দিই। হাই, কি বলছিস তুই? কোথায় নিয়ে যাবি ওকে? বাজারে। বাজারে? অসুস্থ মানুষটাকে তুই বাজারে নিবি? বাজারে গিয়া জিনিসপত্র দাম হলে ভাইজানের প্রেশার বাইরে দেবো। কি বলছিস এসব তুই? আপনি তো আমার বাজারে গেলে জিনিসপত্র নিত্য নতুন দাম হই না, আমার সন্দেহ করেন। এলে গিয়া ভাইজানটার লগে লেগে দুইটারই প্রমাণ পেয়ে যাবে। আই কি বলছিস তুই সব? আপা বেশি দূর দাম লাগবো না, এই শাক সবজি আর কাঁচামরিচের দাম হলেই প্রেশার এমন বাড়বো, লগে লগে প্রেশার কমানোর ওষুধ খাওয়াবো। আই কি বলিস রে? আপা একদিন এক একটা খরচা হয়তো, সেজন্য আপনি আমার সন্দেহ করেন। এখানে তো আমার কোনো দোষ না, দোষ হয়েছে গিয়া দামের। কখন কোনটার দাম বাড়বে আর কোনটার দাম কমবে এটা কেউই জানে না। এটা হচ্ছে কি একটা সিন্ডিকেট। সিন্ডিকেট? দর্শক মণ্ডলী, শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। এই পর্বে আমরা এই যে হাজার হাজার দর্শক এখানটা বসে আছেন মোংলা বন্দরের অভ্যন্তরে, তাদের মাঝখান থেকে আমরা 3 জন দর্শক নির্বাচন করব। যেহেতু আজ আমরা ঐতিহ্যবাহী পুরাকীর্তি সমৃদ্ধ বাগেরহাট জেলায় এসেছি, তাই এই অঞ্চলের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আপনাদের কিছু প্রশ্ন করব। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি নির্বাচিত হবেন আমাদের পরবর্তী পর্বের জন্য। দর্শক সারিতে এপাশে রয়েছে রানা এবং এপাশে রয়েছে মামুন, তারাই সঠিক উত্তরদাতাদের বাছাই করবে। শুরু করছি প্রথম প্রশ্ন। দেশের প্রথম বাঙালি নারী যিনি বাংলায় ডক্টরেট ডিগ্রি লাভ করেন, মহীয়সী এই নারীর জন্ম এই বাগেরহাটেই। বলতে হবে তার নাম কি এবং তিনি কত সালে বাগেরহাটের কোথায় জন্মগ্রহণ করেছিলেন। ওখানে একজন, হ্যাঁ বলুন আপনি। ডক্টর নীলিমা ইব্রাহিম, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে, 1921 সালে। কোন মাসে? 11 অক্টোবর। উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? আব্দুল কাদের জিলানি। কি করেন আপনি? স্টুডেন্ট, খুলনা বিএল কলেজ। অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন। দেশের প্রথম এবং বৃহত্তম মহিষ প্রজনন ও উন্নয়ন খামারটি গড়ে উঠেছে এই বাগেরহাটে। বলতে হবে কত সালে বাগেরহাটের কোথায় এর যাত্রা শুরু হয়। যেহেতু কেউই উত্তর দিতে পারেননি, সুতরাং এই প্রশ্নের উত্তরে আমরা কাউকে নিতে পারছি না। সঠিক উত্তর হচ্ছে 1984-85 অর্থ বছরে। এটি হচ্ছে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুকদারা এলাকায়। পরবর্তী প্রশ্ন। দেশের একমাত্র প্রাচীন সড়ক নিদর্শন হিসেবে সরকার এই বাগেরহাট জেলাতেই একটি রাস্তাকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেছেন। বলতে হবে কত সালে এবং কোন রাস্তাটিকে। এখানে একজন। 2011 সালে এবং খানজাহান আলী পীর সাহেব এটিকে নির্মাণ করেছিলেন। খানজেলি নামকরণ রয়েছে। এটাকে খানজেলি বা খানজানির রাস্তা নামে পরিচিত। উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? সর্দার নিয়ামুল হক। কি করেন আপনি? ব্যবসা। অনেক ধন্যবাদ, আমরা দুজন পেয়েছি। চলে যাব পরবর্তী প্রশ্নে। সুন্দরবনকে বলা হয় পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট বা বন। বলতে হবে এই ম্যানগ্রোভ বন বলতে কি বোঝানো হয়। লবণের জন্য, জোয়ার ভাটা, প্রচুর লবণ, এটাই। আর এই তো আংশিক হয়েছে। এখানে আরেকজন দর্শক দাঁড়িয়েছেন। হ্যাঁ, উনি যে উত্তরগুলো বলেছেন তার সাথে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের গাছের যে মূলটা, শালমূলটা, সেটা পানির উপরে থাকে এবং এই কারণেই আমাদের গাছগুলো অক্সিজেন নিতে পারে, যেহেতু আমাদের পানিটা লবণাক্ত। উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? আমার নাম আফিয়া শারমিন। কি করেন আপনি? আমি কর্মরত আছি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোংলা, বাগেরহাট। অনেক ধন্যবাদ। আমরা 3 জন দর্শক পেয়ে গেছি এই পর্বের জন্য। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করবেন। দর্শক মণ্ডলী, এবার আমরা শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব। এই বাগেরহাটের প্রকৃতির যেমন স্বপ্নীল সৌন্দর্য রয়েছে, তেমনি রয়েছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক ঐতিহ্য। আমাদের মঞ্চে এই বাদ্যযন্ত্রের আয়োজন থেকে বুঝতেই পারছেন আমাদের এবারের পর্বটি সঙ্গীত ভিত্তিক। এই পর্বের জন্য আমরা একজন লোক বাদ্যযন্ত্র শিল্পীকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। তিনি এসব বাদ্যযন্ত্র নিজ হাতে বানান, অন্যকে বানাতে শেখান এবং নিজে বাজান এবং অন্যদেরও বাজাতে শেখান। আর তিনি হচ্ছেন বাগেরহাটের ফকিরহাটের লোকশিল্পী নিখিল কৃষ্ণ মজুমদার। আমরা নিখিল কৃষ্ণের কাছে জানতে চাইলাম, নিখিল কৃষ্ণ, আপনি তো সব বাদ্যযন্ত্র আপনার শিক্ষার্থীদের বাজাতে শেখান, আবার বানাতেও শেখান, এর কারণটা কি? ছাত্রদেরও তৈরি করতে শেখায় যাতে এগুলো হারিয়ে না যায়, অর্থাৎ যে যন্ত্র শিখবে তাকে সেই যন্ত্র তৈরি করাও শিখতে হবে। আজকে এই নিখিল কৃষ্ণ মজুমদার এবং তার শিক্ষার্থীরা আমাদের নির্বাচিত 3টি গানের যে কোনো স্থান থেকে বাজাবেন। আর যে গানগুলো আমরা নির্বাচন করেছি তা এই খুলনা অঞ্চলেরই গান। শিল্পী, সুরকার এবং গীতিকার সবাই এই অঞ্চলেরই। গানটির সুর শুনে শুরু থেকে গাইতে হবে। এবার আমরা তাহলে শুরু করছি প্রথম গান।
জায়গায় থামি, এবারে আপনি গান। এর মুখটুকু অর্থাৎ স্থায়ীটুকু আপনাকে গাইতে হবে যন্ত্রের তালে তালে। গেল সুতি পারলাম না ওরে সদরুদ্দির মা, খাতি খাতি বেলা গেল সুতি পারলাম না। আমরাও আপনার কণ্ঠে গানটি সুর তাল লয়ে সুন্দরভাবে শুনতে পারলাম না। এবার আমরা এই গানটি 2 লাইন আপনাদের কণ্ঠে শুনি। নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না, আহারে সদরুদ্দির মা, নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না। এবারে আমরা দ্বিতীয় গানে যাব। আপনি যিনি মাঝখানে আছেন তাকেই গাইতে হবে। বাদ্যযন্ত্র যেখানে থামবে তারপর থেকেই আপনাকে গাইতে হবে। শুরু করুন। এবারে আপনি গান। লাল শাড়ি নিশি রাইতে কোন ফুল বনে। অন্তরা না পারলেও গানের মুখটুকু গান। আপনাকে আমরা গানের কথা দিয়ে সহযোগিতা করছি। থাক থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না, এটা গান, স্লোগান না। এবার আমরা আসল গানটির 2 লাইন শুনি। লাল শাড়ি রে নিশি রাতে যায় কোন বনে, লাল শাড়ি রে চুল ভিজা এই সুগন্ধিতে, লাল শাড়ি রে। অনেক ধন্যবাদ। এবারে আমরা শেষ গানটি শুনবো। শুরু করুন। এবারে আপনি গান। অনেক ধন্যবাদ। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, যার বাড়ি হচ্ছে এই মোংলারি মিঠাগালিতে। এবারে ফলাফল। আপনাদের মধ্যে এই সবচেয়ে ভালো করেছে কে, সেই ফলাফল দেবেন নিখিল কৃষ্ণ মজুমদার। আমার জ্ঞান মতে সবচেয়ে ভালো গেয়েছেন আফিয়া শারমিন। সুতরাং আজকে আমাদের কম্পিউটার বিজয়ী হচ্ছেন আফিয়া শারমিন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরও নিরাশ হবার কিছু নেই, আপনাদের সবার জন্য পুরস্কার রয়েছে। আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার, এই বই রয়েছে, কেয়ার গিফট সামগ্রী, এছাড়াও রয়েছে পরিবেশ বন্ধু গাছ। এই সবগুলো পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ নিখিল কৃষ্ণ মজুমদার এবং তার দল। অনেক অনেক ধন্যবাদ। কথায় বলে ভাব দেখলেই স্বভাব বোঝা যায়, আর এই স্বভাবের উপর প্রভাব ফেলে পেশা এবং পেশাগত কথা বলার নেশা। এবারে তেমনই কজন পেশাজীবীর পেশার নেশায় আচ্ছন্ন হয়ে বাসর রাতে কথা বলার ভাষা। আমি জানি তোমার জীবনে কোনো স্পট নেই, কারণ আমি সবকিছু এনকোয়ারি করেই তোমাকে বিয়ে করেছি। কেন ইনকোয়ারি করেছেন? প্রথম যেদিন তোমাকে আমি দেখতে যাই সেদিন আমার কিছুটা সন্দেহ হয়েছিল, পরে সব কিছুর আলামত দেখে আমি বুঝতে পারি দণ্ডবিধির কোনো ধারাই তোমাকে দোষী সাব্যস্ত করতে পারে না, তোমার বিরুদ্ধে কোনো জিডি এন্ট্রি হবে না। আর তাই আমি তোমার প্রেমের কারাগারে বন্দী হয়েছি। আজ থেকে তুমি আমার আর আমি তোমার কাস্টডিতে থাকবো। প্লিজ মাওতাব। খুব উইক মনে হচ্ছে। কি ব্যাপার, কথা বলছো না যে? শরীর কি খারাপ লাগছে? প্রেশার নেই তো? ঘাড় ব্যথা করে? আচ্ছা চোখটা একটু দেখি, আর একটু বড় করে তাকাও। এবার জিভটা দেখাও দেখি, বের করো, আর একটু বড় করে। হ্যাঁ, সিমটম না বললে বুঝবো কি করে কি সমস্যা? জি না, আমি একদম সুস্থ আছি। তোমার নার্ভ স্পর্শ করে বুঝেছি তুমি আমার প্রতি কতটা দুর্বল। জানো ডার্লিং, সারাদিন চিন্তা করেছে কখন পাবলিকের গ্যাদারিং কমে যাবে, সব কিছু কোয়াইট হবে, সান ডাউন হবে, থাকবে না কোনো নয়েজ, থাকবো শুধু তুমি আর আমি। কি ব্যাপার, তুমি এমন স্টিল হয়ে আছো কেন? একটু ক্লোজ হও। জানি মা বাবার জন্য তোমার মনটা অনেক খারাপ, তবে ওসব মন থেকে ইরেজ করে দাও। অতীত
ব্যাকআপ, ফরওয়ার্ড চিন্তা করো। নতুন ছবি বানাবো যেখানে নায়িকা হবে তুমি আর নায়ক হব আমি। কি বলো লক্ষ্মীটি? আমার কিন্তু মেমোরি ডাল, মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। তোমাকে পেয়ে আমার জীবনটা যেন রিস্টার্ট হলো। অতীতের সব কিছু আজ থেকে ডিলিট করে দিলাম। আমার হৃদয়ের হার্ড ডিস্কে এখন থেকে শুধু তুমি, তুমি আর তুমি। এইসবে তো ভাইরাস ধরে, তখন কি করবেন? অ্যান্টিভাইরাস আছে না ডার্লিং, সবসময় নিজেকে একটু আপগ্রেড রাখতে হবে। আশা করি ভাষা শুনেই বুঝতে পারছেন কার কি পেশা। এবারও পেশা যেখানে আমরা দেখব তুচ্ছ জিনিস দিয়ে তুচ্ছাশা থেকে উচ্চাশায় পৌঁছানোর সৃষ্টিশীল দৃষ্টিনন্দন নেশা। দর্শক মণ্ডলী, আমরা বাগেরহাটের বাসাবাটি এলাকায় এমন একটি বাড়ির সন্ধান পেয়েছি যেখানে একদল নারী তাদের ব্যতিক্রমী চিন্তা আর কর্মসৃজনে ফেলনার সামগ্রী অর্থাৎ ফেলে দেওয়ার সামগ্রী কাজে লাগিয়ে পশু পাখির জন্য তৈরি করছেন নানা ধরনের উপকরণ। কেউ তৈরি করছেন পাখির বাসা, কেউ বা বিড়ালের জন্য বাসা, কেউ বা তৈরি করছেন পশু পাখির বিভিন্ন ধরনের খেলনা। এখানেও নারীরা এই নারকেলের ছোবড়া দিয়ে তৈরি করছেন কৃত্রিম বাবুই পাখির বাসা, যা দেখতে অনেকটা সেই বাবুই পাখির বাসার মতোই। আমরা জানি নারকেলের বাইরের অংশ অর্থাৎ ছোবড়া বেশিরভাগ ক্ষেত্রেই ফেলে দেওয়া হয়, নইলে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর সেই ছোবড়ার আঁশ এবং গুঁড়া দিয়েই তৈরি হচ্ছে এসব পণ্য এবং এগুলো রপ্তানি হচ্ছে ইউরোপেও। স্থানীয় নারী উদ্যোক্তা রোজি আহমেদের হাত ধরে এখানে এই 40 জন নারী কাজ করছেন। আমরা কথা বলেছিলাম এই নারী উদ্যোক্তা রোজি আহমেদের সঙ্গে। এত কিছু থাকতে আপনি পশু পাখির বাসা কিংবা তাদের জন্য খেলনা তৈরির চিন্তাটা করলেন কেন? পশু পাখি নিয়ে খুব একটা মানুষকে চিন্তা ভাবনা করতে দেখা যায় না। আচ্ছা, যার কারণে আমার যে ম্যাটেরিয়ালস তাতে আমি মনে করলাম যে ওদের জন্য আমি কিছু করলে সেটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার কাছে আশা আছেই, কবে থেকে এটার সঙ্গে যুক্ত হয়েছেন? করোনাকালীন সময়ে দেখলাম যে অনেক মহিলা বেকার হয়ে যাচ্ছে, এই কাজে ওদের নিয়োজিত করেছি যাতে ওদের কর্মসংস্থানের সুযোগ হয়। তো এটা কি আপনারা পারিবারিকভাবে সবাই ব্যবসার সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমরা সবাই এই ব্যবসার সঙ্গে যুক্ত। আমার ভাসুর এবং আমার হাজবেন্ড নারকেলের আঁশ দিয়ে বিভিন্ন উপকরণ বানায়, এছাড়াও মানুষের থাকার জন্য কাঠের তৈরি ঘরও বানাচ্ছে যেগুলো বাইরে রপ্তানি হয়। তার মানে শুধু পাখি বা বিড়ালের বাসা নয়, আপনারা মানুষের জন্য বাড়ি তৈরি করছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এই কাঠের বাড়ি দেখতে আমরা বাগেরহাটের কররি গ্রামের একটি প্রতিষ্ঠানে এসেছি যার নাম হচ্ছে ন্যাচারাল ফাইবার্স, এবং এই কারখানাটির পাশেই সাজানো রয়েছে দুটি নমুনা ঘর, এবং এই কাঠের বাড়িগুলো নির্মিত হয়েছে দেশীয় প্রযুক্তিতে এই কারখানায়। কাঠের এই বাড়িগুলোর দৈর্ঘ্য হচ্ছে 36 ফুট এবং এর প্রস্থ হচ্ছে এগুলোর 12.5 ফুট। এর নির্মাণ শৈলীও আলাদা। এই বাড়িগুলোর কাঠামো, দেয়াল, এমনকি ছাদও কাঠের তৈরি। এসব ঘরে দুটি বেডরুম রয়েছে যেখানে মোট 5 জনের থাকার ব্যবস্থা রয়েছে। ঘরগুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। বেডরুমের সঙ্গে রয়েছে বাথরুম এবং বসার ঘরও রয়েছে। রান্নার জন্য রয়েছে একটি বিশেষ রান্নাঘর। ঘরের এক পাশে একটি বারান্দা। সব মিলিয়ে ঘরের ভেতরটা বেশ দৃষ্টিনন্দন। বিদেশি পার্ক, রিসোর্ট, কটেজের জন্য এসব স্থাপনার ব্যাপক চাহিদা রয়েছে। কথা বলেছিলাম ন্যাচারাল ফাইবার্স প্রতিষ্ঠানের কর্ণধার জনাব মুস্তাফিজ আহমেদের সঙ্গে। আপনি যে ঘরগুলো বানাচ্ছেন এর মূল পরিকল্পনাটা কার? যে ক্রেতা সেই আমাদেরকে ডিজাইন দিছে, আমরা ডিজাইন অনুযায়ী স্যাম্পল তৈরি করছি। ক্রেতা কারা? বেলজিয়ামের একটা ইকো পার্ক, নাম হচ্ছে প্যারাডাইজা। একটি বাড়ির দাম কত হতে পারে? অনেকগুলি আইটেম আছে এর ভিতরে। আইটেম ওয়াইজ আমাদের সাথে চুক্তি হয়েছে 30,000 ইউরো। আপনি তো এগুলো কাঠ দিয়ে বানান, তো এত কাঠ আপনি কোথায় পান? কাঠ স্থানীয়ভাবে পাই। এখানে এই ঘরে কিছু কাঠ আছে বিদেশ থেকে। এতে কি পরিবেশের ক্ষতি হচ্ছে না? পরিবেশের ক্ষতি হবে না, কারণ হচ্ছে একটা গাছ 20 বা 25 বছর পরে এর গ্রোথ কমে যায়। তখন ওই গাছটা বিক্রি করে দিয়ে কৃষক আরও 2টা গাছ লাগায়। যদি আরও দীর্ঘ সময় রাখে, যে লম্বা বা মোটা হওয়ার জন্য যে সময় বসে হবে, এটা কৃষকের পোষায় না। আর ওই গাছ থেকে বাড়ি তৈরি করে আমরা দেশে বৈদেশিক মুদ্রা আনছি। মুদ্রা আসা ভালো, তবে মুদ্রা দোষ ভালো নয়। এই মুদ্রা দোষ কিন্তু কথার নয়। এই মুদ্রার দোষে মানুষ ব্যাংক খেলাপি, ঋণ খেলাপি হয়, যাকে কয় পরের ধনে পোদ্দারি, মিয়ার বড় সর্দারি। এবার তেমনই একজন সর্দারের মুখোমুখি দুজন ভিক্ষুক। স্যার কয়টা টাকা দেন, একটা রুটি খাবো। স্যার আপনারে চেনা চেনা লাগতেছে। আমাকে কিভাবে চেনো? স্যার আপনার আমি ফেসবুকে দেখছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নাও টাকা। না 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 স্যার, ঠিক নাই, আমিও ফেসবুকে দেখছি। আপনার বলে ব্যাংকে মেলা ঋণ আছে, আপনার বাড়ি গাড়ি, দামি কাপড় চোপড় সবই বলে ওই ঋণের টাকায় কিনা। আপনার কাছে ব্যাংকে ঋণের টাকা চায় কিন্তু আপনি দেন না। তাতে তোমাদের সমস্যা কি?
তোমরা ভিক্ষা চেয়েছো, ভিক্ষা নিয়ে যাও। স্যার আমার তো ভিক্ষা করে তাও 5-10 হাজার টাকা পুঁজি আছে, আপনার তো হেইডাও নাই, আপনার সব ঋণের টেহা, নিজের এক টেহাও নাই। আপনি তো আমগো চাইতেও ফকির। উইল ইউ স্টপ? কথা কম বলো। ভিক্ষা চেয়েছো, ভিক্ষা নাও। না স্যার, আপনার এই হারামের পয়সা আমি খাইতে পারব না। আমরা যেটু কামাই সৎ কামাই, যা পাই তাতেই সুখ আছে। আপনি তো টেলেগে তাইকেও ঘুমাইতে পারেন না, আর আমরা রাস্তায় তাইকেও শান্তিতে ঘুমাই। তোমাদের এত লেকচার শোনার সময় আমার নেই। স্যার এখন সময় নাই, তাই ধরা খেয়ে যখন ওই ভিতরে যাইবেন তখন মেলা সময় এই খালি ঝিমাইবেন আর নিজের দেনা পাওনার হিসেব মিলাইবেন। অসৎ লোকের হিসাব জেলে বসে চোখের পানি ফেলেও মেলে না, কারণ এদের জীবনী ট্র্যাজিক্যাল ম্যাজিক্যাল নয়, কারণ তাদের সবসময় ভয় এই বুঝি যাবজ্জীবন হয়। তবে আমাদের এবারের বিষয় ভয় নয়, বিস্ময়, আর ম্যাজিকের মাধ্যমে আমাদের বিস্মিত করবে রাজিক ম্যাজিক। আর সে রাজিক। তো রাজিক, আজকে আপনি আমাদেরকে কি জাদু দেখাবেন? আজকে যে ট্রিকটা দেখাবো এটা একটা প্রেডিকশন হবে। আগাম চিন্তা করবেন কোনো বিষয়ে? এক্স্যাক্টলি। আচ্ছা, সেটা করতে কি করতে হবে? 5 জন দর্শক দরকার, আপনি সহ 4 জন হলে হয়, আর প্রশাসনী হলে ভালো হয়। প্রশাসনিক দর্শক, সরকারি চাকরিজীবী হলে বেশি ভালো, এই তো? এক্স্যাক্টলি। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেই আগ্রহী। এখানে দেখতে পাচ্ছি 4 জন দাঁড়িয়েছেন। আপনারা অনুগ্রহ করে মঞ্চে চলে আসুন। তাদের জন্য করবেন। আমরা 4 জন দর্শক পেয়েছি, আমরা তাদের সঙ্গে একটু পরিচিত হয়ে নেই। আমি মোহাম্মদ তৌহিদুল আরিফ, পুলিশ সুপার, বাগেরহাট জেলা। আচ্ছা আচ্ছা, আপনি? আমি ডক্টর এ কে মানিসুর রহমান, যুগ্ম সচিব, সদস্য প্রকৌশল উন্নয়ন, মোংলা পোর্ট কর্তৃপক্ষ। ওকে, আপনি? আমি মোহাম্মদ উসমান গনি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আপনি? আমি কমান্ডার রাসেল আহমেদ খান, আমি মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান হাইড্রোগ্রাফার। অনেক ধন্যবাদ। এবারে রাজিক বলুন, এই আমন্ত্রিত অতিথিদের কি কাজ? এই ট্রিকটি করার জন্য আমার একটা আইফোন দরকার। আপনাদের কারো কাছে কি একটা আইফোন আছে যেটা আমি বড় করতে পারবো? ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকে কিন্তু ম্যাজিশিয়ানকে আইফোন দিতে চায় না, বাট ডোন্ট ওয়ারি, আমি জাস্ট আপনার ক্যালকুলেটরটা ব্যবহার করব। এখানে আপনি একটা সিক্রেট সংখ্যা লিখবেন যেটা কেউই জানবে না, ঠিক আছে? ওকে, এটা ওনার সিক্রেট সংখ্যা। এখন নাম্বারস মিন এ লট টু আস। স্যার, আপনার এমন কি একটা স্মরণীয় বছর বা ইয়ার আছে যেটা আপনার মাথায় আছে? 24। আই এম গোয়িং টু টাইমস 24। আপনারা লক্ষ্য করবেন আমি বাকি যে নাম্বারগুলো অ্যাড করব আপনাদের সামনেই অ্যাড করব, যাতে কোনো ভুল না হয় আর আপনারাও ট্র্যাক করতে পারেন। স্যার, আপনাকে দিয়ে শুরু করি। আপনার বার্থডে কখন? 12 জানুয়ারি। 12 জানুয়ারি। আমরা 12 জানুয়ারি অ্যাড করে দিই, 12 আর জানুয়ারির জন্য 1। স্যার, আপনার অ্যানিভার্সারি ডেট কখন? 2nd সেপ্টেম্বর। 2nd সেপ্টেম্বর। আই এম গোয়িং টু অ্যাড 2 তারিখ, আর সেপ্টেম্বর হবে 9। আমি কি 09 অ্যাড করব নাকি 9 অ্যাড করব? আপনার ইচ্ছা। 09। পারফেক্ট। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, অনেকজনের লাকি নাম্বার থাকে, আপনি বাকি আছেন। আপনার লাকি নাম্বার কি? 7, যেহেতু সবার জন্য প্রযোজ্য, আমি 7। ঠিক আছে, 7 দিয়ে আমরা শেষ করি। টাইম 7। আমরা অনেক নাম্বার পেয়ে গেছি, আমি এই নাম্বারগুলো হারাতে চাই না। আপনি একটু অনুগ্রহ করে ইকুয়ালটা চাপ। জি, অনেক একটা লম্বা নাম্বার চলে এসেছে, আপনি এটা ধরবেন। রানা ভাই, আপনি যদি আমাকে একটু হেল্প করতে পারেন এই নাম্বারটা লেখার জন্য। আপনি অনুগ্রহ করে ক্যালকুলেটরে ওঠা নাম্বারগুলো একটা একটা করে বলবেন প্লিজ। 15 15 11 11 24 24 752 752। আমি যদি কমা দিয়ে থাকি, লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা সবাই মিলে যে নাম্বারটা অ্যাড করেছি comes down to 151,124,752, and এই নাম্বারটা আমি এক্স্যাক্টলি প্রেডিক্ট করেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আমরা তো আপনার জাদুটি বুঝিনি। এই সংখ্যাগুলো দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন? বলেছেন সবার কনফিউজ চেহারা দেখে আমি বুঝতে পারছি এই নাম্বারটার মানে কেউ এখনো বুঝেনি, বাট আমি শুরুতে বলেছিলাম নাম্বারের থ্রুতে আমি আপনাদের সবার সাথে কানেক্ট করব। আপনারা যদি ক্লোজলি মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, আপনারা বুঝতে পারবেন আমরা সবাই মিলে যে নাম্বারটা বানিয়েছি কামস ডাউন টু আজকের ডেট 15 নভেম্বর অফ দ্য ইয়ার 2024। এন্ড আপনারা যদি আপনাদের ঘড়ি বা মোবাইল চেক করে থাকেন, দ্য টাইম শুড বি 7:52 PM। অনেক ধন্যবাদ রাজিক। এটি হচ্ছে 15 নভেম্বর, অর্থাৎ আজকে যেদিন আমরা ধারণ করছি। মাস হচ্ছে 11, বছর হচ্ছে 24, আর সময় হচ্ছে 7:52। অনেক ধন্যবাদ, আর আপনাদের অনেক ধন্যবাদ এই পর্বে অংশগ্রহণ করার জন্য।
আমরা দেখলাম ম্যাজিক্যাল বিষয়, এবার এমন কিছু দেখব যা ম্যাজিক্যালও নয়, লজিক্যালও নয়, বরং হুঁশিন মানুষের ঘুষের বিষয়, যার ধরন ধারণ এবং করণ নানা বরণের হয়। তা হঠাৎ আমার কাছে কি মনে করে আসলেন? স্যার আমরা আসলে আপনার একটা সাক্ষাৎকার নিতে চাচ্ছিলাম। ও আচ্ছা, কি বিষয়ে? ঘুষ নিয়ে আসলে আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। এই বিষয়তে আপনার প্রচুর অভিজ্ঞতা এবং গবেষণাও রয়েছে স্যার। দেখেন, ঘুষ নিয়ে আমার অভিজ্ঞতা থাকলেও আমি কিন্তু ঘুষ খাতক না। ঘুষ নিয়ে লিখে যাইতেছি, কিন্তু ঘুষ কিন্তু বন্ধ হয় নাই, বরং ঘুষের পরিমাণ, ধরন, ঘুষ প্রদানের পদ্ধতি পরিবর্তন হয়েছে। কি ধরনের পরিবর্তন হচ্ছে স্যার? দেখেন, একসময় ঘুষ ছিল শুধু চা পানির ভাষা, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আর আমাদের শারীরিক অধপতনের ফলে সেটা কোটি টাকায় গিয়ে ঠেকছে। কোন কোন ক্ষেত্রে ঘুষটা বেশি বলে মনে হয় আপনার? সর্বক্ষেত্রেই, খেলাধুলা, শিল্প সংস্কৃতি, চাকরি বাকরি, ঠিকাদারি, নিয়োগ, বদলি, লাইসেন্স, পারমিট, রাজনীতি, কোথায় ঘুষ নাই? আমরা স্যার এক্স্যাক্টলি এই ঘুষের ধরনটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। দেখেন, এখন কিন্তু শুধু নগদ অর্থই না, এখন পণ্য সামগ্রীও ঘুষ দেয়। নগদ অর্থ কিভাবে দেয়? দেখেন, আগে ঘুষ ছিল ভিজিবল, মানে টেবিলের উপরে দিত, আর এখন ইনভিজিবল। কাজ হবে অফিসে আর ঘুষ নিবে বাইরে অন্য কোনো ঠিকানায়। আর ওই যে বললেন পণ্য ঘুষ, ওইটা একটু ব্যয়বহুল আর কি, মানে দামি দামি পণ্য সামগ্রী থাকে, মনে করেন ঘড়ি, বিস্কুট। বিস্কুট? সোনার বার, ওইটাকে বিস্কুট বলে, থাকে সোনার চেইন, ঘড়ি ইত্যাদি। ঘড়ি? আরে কি বলেন, আরে এটা তো বহুল ব্যবহৃত একটা ঘুষ। আবার যে 1500 টাকার ঘড়ি না, ঘড়ির দাম 10 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত হয়, এটাকে বলে ব্র্যান্ডেড ঘুষ। আচ্ছা আচ্ছা, আর বাড়ির ব্যাপারটা স্যার? ওটা যদি মনে করেন একটু লাভজনক বা ভালো প্রজেক্ট যদি হয়, বাড়িও ঘুষ হয়, জমিও ঘুষ হয়, রিসোর্টও ঘুষ হয়, আবার বেশি খুশি হইলে বেগম পাড়ায়ও বাড়ি হয়। আর রাজনীতির ঘুষটা কেমন স্যার? এটাও জানেন না? যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিলেই তো ঘুষ। ওই যে বলে মনোনয়ন বাণিজ্য, এখানে চলে কোটি কোটি টাকার খেলা। আপামনি, শত শত কোটি আর হাজার কোটি টাকা, এটা কোনো ঘুষ না, এটা হলো লুটপাট আর ব্যাংক ডাকাতি। আমি ঘুষ পর্যন্ত গবেষণা করছি, এরপর আমার চিন্তা শক্তি আর কোনো কাজ করে না। যেহেতু এই ব্যক্তি ঘুষ দেন না এবং ঘুষ নেন না, তাই এসব অসৎ বিষয়ে চিন্তা শক্তি কাজ না করাই ভালো। আমরা বরং সৎ, সুন্দর, সুচিন্তক খানজাহানের কীর্তি শোভিত বাগেরহাটে ফিরি। দর্শক মণ্ডলী, আমার পেছনে যে অপূর্ব কারুকার্য খচিত বিশাল আয়তনের মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ প্রাচীন আয়তকার মসজিদ। এটি নির্মিত হয়েছিল 600 বছর আগে, অর্থাৎ 15 শতকে, এবং নির্মাণ করেছিলেন খানুল আজম উলুগ খানি জাহান, যার প্রকৃত নাম হচ্ছে উলুগ খান এবং যার উপাধি হচ্ছে খান জাহান। শাসকরূপে জীবন শুরু করলেও পরবর্তীতে ধর্মচিন্তা এবং জনসেবাই ছিল তার জীবনের মূল মন্ত্র। দুস্থ মানুষকে ক্ষুধার অন্ন বিতরণ এবং পানির তৃষ্ণা নিবারণের জন্য খনন করেছিলেন অসংখ্য দিঘি, নির্মাণ করেছিলেন অনেক রাস্তাঘাট এবং অপূর্ব স্থাপত্যশৈলীতে নির্মিত অনেক মসজিদ। এই পুরো মসজিদটির দৈর্ঘ্য হচ্ছে 160 ফুট, প্রস্থ 106 ফুট এবং উচ্চতা হচ্ছে 22 ফুট। মসজিদটি ছোট ছোট ইট দিয়ে তৈরি এবং এর চারপাশে 4টি মিনার রয়েছে। পশ্চিম দিকে মেহরাবের পাশের একটি দরজা সহ পুরো 60 গম্বুজ মসজিদের দরজা হচ্ছে 26টি। যদিও এটি 60 গম্বুজ মসজিদ নামে পরিচিত, তবু এখানে রয়েছে বিভিন্ন ধরনের এবং আকৃতির 81টি গম্বুজ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক পুরাকীর্তি হিসেবে এই মসজিদটি সংরক্ষিত। ইউনেস্কো এই মসজিদটি বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে। সংরক্ষণের স্বার্থে এই 60 গম্বুজের বিভিন্ন দেয়াল এবং বিভিন্ন অংশ সংস্কার করা হলেও এই যে দেয়ালটি রয়েছে, এই দেয়ালটি কখনোই সংস্কার করা হয়নি। এটি সেই আগের, অর্থাৎ 600 বছর আগের যে রূপ ছিল, এখনও তাই রয়েছে। আমরা এবারে 60 গম্বুজ মসজিদের ভেতরে এসেছি। এই মসজিদের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এ ধরনের 60টি পিলার রয়েছে, যেই পিলারগুলোর নির্মাণও একটু ব্যতিক্রমী। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে নিয়ে এ পর্যন্ত একটি পাথর এবং এ পর্যন্ত আরেকটি পাথর, এভাবে প্রতিটি পিলার পাথর দিয়ে তৈরি হয়েছে জোড়া লাগিয়ে লাগিয়ে। দর্শক মণ্ডলী, খানুল আজম উলুগ খানি জাহান এই 60 গম্বুজ মসজিদে তিনি একসময় তার শাসন কার্য পরিচালনা করতেন। এ ধরনের যে 4টি মিনার রয়েছে, এগুলো ছিল মূলত তার নিরাপত্তা চৌকি। তিনি থাকতেন এই মসজিদের ঠিক উত্তরে অবস্থিত তার বসতভিটাতে এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকতো এখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা। এই 60 গম্বুজ মসজিদের পেছনেই রয়েছে 40 একর জায়গা জুড়ে বিশাল আয়তনের ঘোড়া দিঘি। সুপেয় পানির এই দিঘিটি বাংলাদেশের একমাত্র সংরক্ষিত জলাশয়। অনেকে এটিকে 60 গম্বুজের দিঘিও বলে থাকেন। খানজাহানের বসতভিটাতে শুধু ভিটেটাই আছে, কোনো বাড়ি নেই। সুন্দরবন সংলগ্ন বাগেরহাটে লবণাক্ত পানির পরিবর্তে মিঠা পানির ব্যবস্থা করে খান জাহান এই এলাকায় সবার প্রিয় ভাজন হয়ে উঠেছিলেন। তিনি এই অঞ্চলে 360টি দিঘি খনন করেছিলেন।
এই দিঘিটি প্রায় 200 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই দিঘির সুপেয় পানি যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য তিনি এখানে দুটি কুমির ছেড়ে দিয়েছিলেন। একটি পুরুষ কুমির নাম কালাপাহাড় এবং আরেকটি নারী কুমির নাম ধলাপাহাড়। গত 600 বছর ধরে বংশানুক্রমে কুমির একই নামে এই দিঘিতে বসবাস করে আসছিল, কিন্তু 2006 সালে কালাপাহাড় এবং 2015 সালে ধলাপাহাড়ের মৃত্যু হলে এই দিঘিতে কালাপাহাড় এবং ধলাপাহাড় ইতিহাসের পরিসমাপ্তি ঘটে। কুমিরের ঐতিহ্য রক্ষা এবং বংশ বিস্তারের জন্য 2004 সালে মাদ্রাজ থেকে 6টি কুমির আনা হয়, যার মধ্যে 5টি কুমিরের মৃত্যু হয়েছে। তাই বর্তমানে এই দিঘিতে একটি মাত্র কুমির রয়েছে। 60 গম্বুজ মসজিদের অভ্যন্তরে দক্ষিণ পূর্ব কোণে রয়েছে বাগেরহাট জাদুঘর, যেটি নির্মাণ করা হয়েছে 1994 সালে। এখানেই রয়েছে খানজাহান আলী দিঘির ঐতিহাসিক কুমির কালাপাহাড়ের মমি, যা এই জাদুঘরের অন্যতম আকর্ষণ। খানজাহান আলী দিঘির উত্তর পাশেই রয়েছে খানজাহান আলীর মাজার বা তার সমাধিসৌধ। মাজার শরীফের শিলালিপি অনুযায়ী তিনি 25শে অক্টোবর 1459 সালে 60 গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। দর্শক মণ্ডলী, আমি এখন যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দেশের সবচেয়ে প্রাচীন বা পুরনো সড়ক। প্রত্নতত্ত্ববিদদের মতে এটি নির্মাণ করেছিলেন উলুগ খানি জাহান হজরত খানজাহান। রাস্তাটি সুন্দরঘোনা থেকে কাঁঠালতলা পর্যন্ত বিস্তৃত। বলা হয় এই রাস্তা দিয়েই খানজাহান তার বসতভিটায় যাতায়াত করতেন। এই রাস্তাটি মূলত বাঁধ এবং রাস্তা উভয় কাজে ব্যবহার করা হতো, যে কারণে এখানটায় স্লুইস গেটও ছিল। দীর্ঘ এই রাস্তাটি বর্তমানে 1 কিলোমিটার পর্যন্ত টিকে আছে। বাংলাদেশের কোথাও এত প্রাচীন রাস্তার সন্ধান পাওয়া যায়নি। রাস্তায় ব্যবহৃত ইটগুলো এখনকার চাইতে বেশ পাতলা এবং শক্ত। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন ইটগুলো এত পুরনো হলেও অক্ষত রয়েছে। দেশের একমাত্র প্রাচীন সড়ক নিদর্শন হিসেবে 2011 সালে সরকার এই রাস্তাটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেন। এই 60 গম্বুজ মসজিদকে কেন্দ্র করেই পুরো বাগেরহাট শহর গড়ে উঠেছে একটি প্রাচীন ঐতিহ্যের শহরে। বাগেরহাটের এই অপরূপ রূপের যেমন শেষ নেই, তেমনি ইদানিংকালে ফেসবুকে গ্রুপেরও তেমনি শেষ নেই। নানান কারণে এই গ্রুপের প্রতি কেউ ক্রুদ্ধ হয়, কেউ শুদ্ধ হয়, কেউ রুষ্ট হয়, কেউ তুষ্ট হয়, কেউ আবার বিরূপ হলে গ্রুপ ছেড়েও চলে যায়। এই ছেড়ে যাবার সংখ্যা বেড়ে গেলে কি হয় দেখুন। হ্যাঁ, তাই তো কবির সাহেব তো। কবির সাহেব, আরে আসেন আসেন আসেন। গ্রুপ থেকে বাইরে গেলেন কেন? বিরক্ত হয়ে বাইরে হয়েছি। বলেন কি, গ্রুপ তো অনেক উপকারী। এখন এই বিভিন্ন পেশার, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন প্রতিষ্ঠানের এই ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আর এই সব গ্রুপের উপকারের কথা বইলে শেষ করা যাবে না। জানি, কিন্তু অপকারিতাও আছে। এইসব গ্রুপে অনেকে হিংসা বিদ্বেষ ছড়ায়, সামাজিকতা নষ্ট হয়। কিছু পোস্ট মানুষকে বিরক্ত করে, কিছু পোস্ট মেজাজ খারাপ করে। আরে ভাই, সেটা তো হাতে করে কয়েকজন, কিন্তু স্বাধীনতা তো আছে, সবাই তো হ্যাপি মুডে আছে। এটা আপনি কি করলেন ভাই? কিন্তু আমাদেরটার কথা চিন্তা করেন। আমাদের ফ্ল্যাট মালিক সমিতির কাজ কি? কিছু জরুরি মিটিংয়ের নোটিশ, তারিখ, কারো কোনো মতামত থাকলে, সমস্যা থাকলে জানাবে। কিন্তু ভাই, এক ফ্ল্যাটের বিরুদ্ধে আর এক ফ্ল্যাটের কমপ্লেন। কারণ রাজনৈতিক পোস্ট দেখলে বোঝা যায় কে কোন পার্টি করে। কেউ উপদেশ বাণী, কেউ মনীষীদের কথায়, কেউ বিভিন্ন রকম জোকস দেয়। আবার কোন ব্যাংক দেউলিয়া হয়েছে, কোন ব্যাংকের টাকা রাখা নিরাপদ না, এইরকম সব যত উদ্ভট আর অপ্রয়োজনীয় পোস্ট। কেউ আবার আমলকি, কাঁচা হলুদ, দারচিনির উপকারিতা পাঠায়। বলেন, আরে এইসবের ভিড়ে আসল জিনিসই তো হারিয়ে যায়। মাঝে মাঝে কিছু বয়স্ক লোকের ওই গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইটের জ্বালায় অস্থির হয়ে যায়। এই জন্য চিন্তা করলাম এই গ্রুপ থেকে বাইরে হয়ে গেলে এইসবের অত্যাচার থেকে রক্ষা পাবো। তাই বলে এরকম একটা সুন্দর যোগাযোগ মাধ্যম থেকে আপনাকে নিজেকে গুটাই দিবেন? আরে সুন্দর থাকলো কই, আমরা তো সব সুন্দর জিনিসগুলোরে এইভাবে অসুন্দর বানায় ফেলাই। তবে হ্যাঁ, এই গ্রুপ থেকে বাইরে হলো আমার অফিসিয়াল গ্রুপে আছি, পারিবারিক গ্রুপে আছি। অফিসিয়াল গ্রুপে এরকম ফালতু পেঁচাল নাই, আর পারিবারিক গ্রুপে পরিবারের সবার সাথে গল্প করে মনটা শান্তি পাওয়া যায়। এবারে গান গাইবেন এই বাগেরহাটেরই জনপ্রিয় শিল্পী নাসির এবং প্রতিশ্রুতিশীল শিল্পী সঞ্জিদা রিমি। আর গানটি লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন কিশোর দাস। তোমার সাথে একই পথে চলতে ভালো লাগে, চোখে চোখে মনের কথা বলতে ভালো লাগে। তোমার সাথে একই পথে চলতে ভালো লাগে, চোখে চোখে মনের কথা বলতে ভালো লাগে। আরো ভালো লাগে যখন থাকো পাশাপাশি, হৃদয় আমার তাই বারে বার বলছে তোমায়
ভালোবাসি তোমার সাথে একই পথে চলতে ভালো লাগে ভালো লাগে তোমার সাথে রঙিন স্বপ্ন বুনতে চন্দ্র ধোয়ায় জোছনা রাতে রাতের তারা গুনতে ভালো লাগে তোমার সাথে রঙিন স্বপ্ন বুনতে চন্দ্র ধোঁয়ায় জোছনা রাতে রাতের তারা গুনতে আরো ভালো লাগে তোমার ঠোঁটের মিষ্টি হাসি হৃদয় আমার তাই বারে বার বলছে তোমায় ভালোবাসি তোমার সাথে একই পথে চলতে ভালো লাগে ভালো লাগে তোমার সাথে রোদ্দুরেও পড়তে সঙ্গী হয়ে স্বপ্ন লোকে পাখির ডানায় উড়তে ভালো লাগে তোমার সাথে রোদ্দুরেও পুড়তে সঙ্গী হয়ে স্বপ্ন লোকে পাখির ডানায় উড়তে আরো ভালো লাগে যখন মন আকাশে ভাসে হৃদয় আমার তাই বারে বার বলছে তোমায় ভালোবাসি তোমার সাথে একই পথে চলতে ভালো লাগে চোখে চোখে মনের কথা বলতে ভালো লাগে নাগেরবাজার বাগেরহাট থেকে সোহাগ আহমেদ লিখেছেন, আমাদের বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞকাঠি ইউনিয়নের কেশারামপুর গ্রামে রুমিসা বেগম নামে একজন নারী রয়েছে, যার একটি ব্যতিক্রমধর্মী দোকান রয়েছে, ভ্রাম্যমাণ মুদি দোকান। ব্যাটারি চালিত ভ্যানের মাধ্যমে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আদা, রসুন, পেঁয়াজ, তেল, লবণ, আটা, ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন। আবার আলুর চিপস সহ বিভিন্ন জিনিস তৈরি করে নিজেই প্যাকেট করে বিক্রি করেন। একসময় সাইকেল চালিয়ে বিক্রি করতেন, কিন্তু তাতে বেশি পণ্য বহন করা যেত না বলে ভ্যানে বিক্রি করেন। রুমিসা বেগমের স্বামী অসুস্থ, একমাত্র মেয়ের বিয়েও দিয়েছেন। সারাদিন ভ্যান চালিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস বিক্রি করে সামান্য যা আয় হয় তাই দিয়ে স্বামীর চিকিৎসা এবং নিজের সংসার চালান। একজন নারী হয়েও অনেক ঝুঁকি নিয়ে সকল বাধা ডিঙিয়ে রুমিসা প্রতিদিন তার এই ভ্রাম্যমাণ দোকান নিয়ে ঘুরে বেড়ান কেশারামপুর গ্রামের বিভিন্ন রাস্তায়। রুমিসার এই ব্যতিক্রমী জীবন সংগ্রামের চিত্র ইত্যাদিতে তুলে ধরার অনুরোধ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আমরা ইত্যাদির মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি রুমিসা বেগমকে। রুমিসা বেগম, হঠাৎ করে এ ধরনের ব্যবসা করার চিন্তা আপনার মাথায় এলো কী করে? আমার স্বামী অসুস্থ হওয়ার পরে আমার সংসার চলে না, তখন আমি ভাবলাম আমি কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি। একটা ভ্যান কিনে কিস্তির মাধ্যমে ভ্যানে নিয়ে নিয়ে বিক্রি করি। প্রত্যেক মাসে 4000 টাকা লাগে আমার স্বামীর ওষুধ, কিন্তু আমার সংসারে এমন কেউ নেই যে সংসারে হাল ধরবে। এখন তাই আমি আমার হাল ধরেছি, তাতেও আমি অভাবের মধ্যে আছি। আমরা জেনেছি যে আপনি বোধহয় একটা দোকান দিতে চাচ্ছেন, ঘুরে ঘুরে ব্যবসা না করে। আমি একটা দোকান দিতে চাচ্ছি। 1050 টাকা যদি আমি এই দিক দিয়ে সাহায্য পাই, তার কিছু আমি লোন উঠেই আমি দোকানটা। তো রুমিসা বেগম, আজকে আমরা কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে এবং ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে এই 1 লক্ষ টাকার চেকটি আমরা দিচ্ছি। আশা করি এতে আপনার দোকান করার ইচ্ছেটা পূরণ হতে পারে। জীবনে কোনোদিন ভাবিনি আমি এই মঞ্চে কোনোদিন আসতে পারবো বা আমার দুঃখের পাশে সাথী কেউ হবে। স্যার, আমি এত খুশি এই টাকাটা পেয়ে যে আমি একটা দোকান উঠতে পারবো। আপনি দোকান করতে পারলে আমরা খুশি। ধন্যবাদ স্যার।
ইত্যাদির কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000। ইমেল করতে পারেন ইত্যাদি 2674@gmail.com এই ঠিকানায়। এছাড়াও ইউটিউবে ইত্যাদি দেখতে পারেন ফাগুন অডিও ভিশন চ্যানেলে। ধন্যবাদ। এবারের আয়োজন এক অদ্ভুত সংবাদ সম্মেলন, যেখানে বিশেষ কিছু সাংবাদিক হারিয়ে দিকবিদিক, ভুলে ঠিক বেঠিক, না মেনে আপন কাজের শর্ত পাল্লা দিয়ে প্রশংসাতে মত্ত। দেখুন কেমন সে আবর্ত। সাংবাদিক ভাই বোনেরা, আমরা আজকে সংবাদ সম্মেলন এখনই শুরু করব। আমাদের সংক্ষিপ্ত সময় আপনারা প্রত্যেকে আমাদের নেতাকে একটি করে প্রশ্ন করবেন। ওনার হাতে সময় খুব কম। হ্যাঁ, আপনি প্রশ্ন করুন। ভাই, আপনি অত্যন্ত শক্তিশালী, বিত্তশালী, প্রভাবশালী এবং ক্ষমতাশালী ব্যক্তি। তারপরেও আপনার মধ্যে কোনো অহংকার নাই। আপনি একজন মাটির মানুষ। আপনার মতো মানুষ সমাজে, রাষ্ট্রে বিরল। আপনাকে আমার প্রাণ ঢালা শ্রদ্ধা, অভিনন্দন, ধন্যবাদ। ধন্যবাদ নিলাম, কিন্তু প্রশ্ন করবে। আপনাকে প্রশ্ন করার মতো ভাষা আমার জানা নাই। আপনাকে কি প্রশ্ন করব? আপনি সব প্রশ্নের ঊর্ধ্বে। নেক্সট মাইক ওখানে দিন। মাননীয় ভাইয়া, আপনাকে কোনো প্রশ্ন করে উষ্ণ করব না, তবে জনাব কোম্পানির তরফ থেকে 3টা ধন্যবাদ আপনাকে দিতে চাই। এক, আপনি সাংবাদিকদের জন্য অনেক কিছু করেছেন। দ্বিতীয় ধন্যবাদ হচ্ছে আপনার সহযোগিতায় দেশে অনেক টিভি চ্যানেল হয়েছে। তৃতীয় ধন্যবাদ হচ্ছে আপনি শিল্পী এবং সাংবাদিক বান্ধব মানুষ। অনেককে থাকার জন্য আপনি এ লট অফ ফ্ল্যাট নিতে সাহায্য করেছেন। আপনি জনদরদি, আপনি গণদরদি। আপনার জন্য আমাদের পাগল মন মন রে। না, ঠিক আছে, গান গাইতে হবে না, ওনাকে দেন। স্যার, আপনি কৃষকদের জন্য নিবেদিত প্রাণ। আপনার নির্দেশনায় যে মাটিতে কখনোই কিছু হয় নাই, সেই মাটিতেই শাকসবজির বাম্পার ফলন হয়েছে। সবচেয়ে বড় কথা, আপনার মতো দয়াবান মানুষ থাকতে দেশে কখনো দুর্ভিক্ষ হবে না, হতে পারে না। আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন। হ্যাঁ, উনি আপনি মানবতাবাদী, আপনি সত্যবাদী, মিথ্যার বিরুদ্ধে মারণাস্ত্র। আপনি বিশ্বের একজন বিরল ব্যক্তিত্ব। আপনি মহান, আপনি অতুলনীয়। আপনার কারণে দেশ আর সমস্যা মুক্ত, কোথাও কোনো অভিযোগ নাই। কি কেরিশমা ভাইয়া আপনার। কিন্তু আমি তো আপনাদের কাছে কিছু জানতে চাই, অভিযোগ শুনতে চাই। এখানে আপনার বিরুদ্ধে কেউ একটি কথাও বলবে না, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগও করবে না, কারণ সবাই আপনার ভক্ত, অনুরক্ত। শুধুমাত্র আপনার জন্য আজ অনেকেই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, অনেকেই বেগম পাড়ায় বাড়ি পর্যন্ত করতে পেরেছে। সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। শ্রদ্ধেয় ভাইয়া, আজ যে দেশ যানজট মুক্ত হয়েছে, বাস, রিক্সা, সিএনজি এগুলো এত সুশৃঙ্খলভাবে চলাফেরা করছে, সবকিছু আপনারই দান। আজ ঘরে ঘরে যে শান্তি বিরাজ করছে, এর সম্পূর্ণ কৃতিত্ব শুধু আপনার একার ভাইয়া। সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ পেলাম, তবে আপনাদের কথা শুনে এইটুকু বুঝলাম, আপনারা কাউকে উঠাইতেও দেরি করেন না, আবার নামাতেও দেরি করেন না। এই খাওন দাও। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি রাজ্য অ্যারিজোনা। আয়তনের দিক থেকে অ্যারিজোনা যুক্তরাষ্ট্রের 6ষ্ঠ বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যার দিক থেকে 14তম। অ্যারিজোনার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে ফিনিক্স। রাজ্যের অর্ধেকেরও বেশি স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে কমপক্ষে 4000 ফুট উচ্চতায় অবস্থিত। অ্যারিজোনার উত্তরে পাহাড় ঘেরা বিস্তীর্ণ এলাকা নিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত। আমি এখন কথা বলছি সেই গ্র্যান্ড ক্যানিয়ন থেকে। প্রাকৃতিক যেসব বিস্ময় যুগে যুগে মানুষকে মুগ্ধ করেছে, গ্র্যান্ড ক্যানিয়ন তাদের মধ্যে একটি। প্রকৃতি যেন তার সমস্ত ঐশ্বর্য উজাড় করে দিয়েছে এই গ্র্যান্ড ক্যানিয়নে। প্রতি বছর 50 লক্ষেরও বেশি পর্যটক আসেন এই গিরিখাতটি দেখতে। এক গবেষণায় জানা যায়, প্রায় 200 কোটি বছর আগে থেকে এই পাথরের জমির মধ্য দিয়ে পাথর ক্ষয়ে বয়ে গেছে কলোরাডো নদী। আর এই নদীর স্রোতে পাথর ক্ষয়ে ক্ষয়ে এখানে তৈরি হয়েছে এই গিরিখাত। নদীর স্রোত এবং ভূমিক্ষয়ের মাধ্যমে ধীরে ধীরে এখানে তৈরি হয়েছে বিশাল বিশাল সব ফাটল, আর সেই ফাটল থেকেই তৈরি হয়েছে এই গিরিখাত। প্রায় 200 কোটি বছরের ইতিহাসের সাক্ষী এই গিরিখাত। এই গিরিখাতটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 277 মাইল, প্রস্থ হচ্ছে 0.25 থেকে সর্বোচ্চ 18 মাইল এবং সর্বোচ্চ গভীরতা হচ্ছে 1 মাইলেরও বেশি। পৃথিবীর সর্বোচ্চ গিরিখাত এই গ্র্যান্ড ক্যানিয়ন প্রকৃতির এক অনন্য বিস্ময়। অনিন্দ সুন্দর রুক্ষ পাথরে গড়া এক অতুলনীয় পাথরের স্থাপত্য,
বৃষ্টি, বাতাস আর ভূমিকম্পের ফলেই তৈরি হয়েছে এই অদ্ভুত সুন্দর পাথুরে পাহাড়। গ্র্যান্ড ক্যানিয়নের অধিকাংশ এলাকায় গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত। পুরো গ্র্যান্ড ক্যানিয়ন সীমান্ত দুটি অংশে বিভক্ত, নর্থ রিম এবং সাউথ রিম। তবে এই দুই অংশের প্রাকৃতিক দৃশ্যের ভিন্নতা রয়েছে। এই সাউথ রিম সারা বছরই পর্যটকদের জন্য থাকে উন্মুক্ত। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের 90% সাউথ রিমের অংশ। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানে পর্যটকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গ্র্যান্ড ক্যানিয়নের সৌন্দর্য উপভোগ করছেন। জানতে চেয়েছিলাম কয়েকজন পর্যটকের কাছে তাদের অনুভূতি কেমন। The Grand Canyon is great. It's gorgeous. I mean, there's nothing else like it. Oh, it's breathtaking. So it's huge and much bigger than I thought it was. Pictures do not do it justice. You can't even gather how fat, beautiful, deep, and wide it is. দীর্ঘ এই গ্র্যান্ড ক্যানিয়ন দেখার জন্য বিভিন্ন স্থানে কিছু পয়েন্ট রয়েছে। এছাড়াও হেলিকপ্টারে করে পর্যটকদের খুব কাছ থেকে কলোরাডো নদী দেখার এবং ছোট ছোট নৌযানে করে ঘুরে বেড়াবার ব্যবস্থাও রয়েছে। অন্যদিকে নর্থ রিমকে বিবেচনা করা হয় দুর্গম এলাকা হিসেবে। খারাপ আবহাওয়ার কারণে এখানকার রাস্তাগুলো প্রায় বিপজ্জনক হয়ে পড়ে, যে কারণে এই এলাকা সবসময় দর্শকদের জন্য উন্মুক্ত থাকে না। উল্লেখ্য, গ্র্যান্ড ক্যানিয়নের এই কলোরাডো নদীর স্রোত এখনো বহমান। ভূতাত্ত্বিকদের মতে এভাবে চলতে থাকলে গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা আরো অনেক গুণ বৃদ্ধি পাবে এবং গ্র্যান্ড ক্যানিয়ন হয়ে উঠবে আরো বেশি গ্র্যান্ড, আরো বেশি মহিমান্বিত। এখন চোর নিয়ে শোর উঠেছে দিকে দিকে। এসব চোরের জোর যেমন, চুরির প্রতি ঘোরও তেমন। লক্ষ কোটি হাজার ভীষণ গরম এই চুরির বাজার। চুরির কর্ম চালিয়ে কেউ যাচ্ছে পালিয়ে, কেউ বা পড়ছে ধরা, মাথায় হেলমেট, হাতে হাত করা। এই চুরি নিয়ে বিচক্ষণ এক জনা করছে গবেষণা, আর এক সাংবাদিক তার নিতে এসেছে সাক্ষাৎকার। দর্শক মণ্ডলী, এবার আমরা কথা বলছি একজন বিশিষ্ট চোর গবেষকের সাথে। আপনি কতদিন যাবত চোর নিয়ে গবেষণা করছেন? প্রায় 2-3 যুগ তো হইবই। আচ্ছা, গবেষণার এত বিষয় থাকতে চোর নিয়ে গবেষণার কারণ কি? কি যে বলেন না, এখন জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে চোরদের বিশাল মার্কেট। বিশ্বের বড় বড় ব্যাংকগুলো তাদেরকে খুঁজতেছে না। এরকম 2-4টা কাস্টমার ফেলে তাদের আর কিছু লাগে? এসব চোরেরা দেশের অর্থনৈতিক সংকট ঘটায়, মুদ্রাস্ফীতি বাড়ায়, ডলারের সংকট দেখা দেয় এদের কারণে। বলেন কি ভাই? আগে তো আমরা কত চোর ধরছি, মারছি, তাদেরকে থানায় সোপর্দ করছি। অনেকে তো গণপিটুনিও খাইছে। সেদিন বলে যান, আপনি যেসব চোরের কথা বলতেছেন সেসব চোরের দিন আর নাই। একসময় সিঁড়ির চোর ছিল শিক্ষিত, ঘরের দাওয়ায় শিক্ষিত ঘরে ঢুকতো, গায়ে সর্ষের তেল মাখিয়ে চুরি করতে যেত। গ্রামগঞ্জে এসব চোরের উপদ্রব ছিল খুব বেশি। তারপরে আরো ছিল সিসকা চোর, হ্যাসরা চোর, জোট চোর, পুকুর চোর। এইসব আগে এসব চোর ছিল অশিক্ষিত, লেখাপড়া জানতো না। ওদের পোশাক ছিল লুঙ্গি, শার্ট, গামছা। আর এখনকার চোর তো সব শিক্ষিত পাইছে, পোশাকে ফিটফাট, শর্টকট, টাই ছাড়া ভরেই বড় বড় ডিগ্রি আছে ওদের সাথে। কি বলেন ভাই? তা এখন দেশে চোর বাটপারদের সামগ্রিক অবস্থাটা কি? নিম্নমানের চোর ডাকাইতে এখন দেশে না বিললেই চলে। আপনার থানায় খুঁজে দেখেন এর ছোটখাটো চুরি আর ডাকাতির মামলা কয়টা আছে। এখন চুরির ধরন পাল্টে গেছে না রে ভাই। কিরকম? এখন তো সব বড় বড় চোর। আগে ছোট ছোট চোরেরা কি করতো? বাড়ির জিনিসপত্র টাকার মধ্যে 5-10 হাজার টাকা চুরি করতো। এখন 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, লক্ষ কোটি টাকা, কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে। বলেন কি? এসব টাকা চুরি করে কিভাবে? আরে ডাইরেক্ট ব্যাংক থেকে চুরি করে, বলতে পারেন ব্যাংক লুটারি। আচ্ছা, এই চোরদের কিভাবে চেনা যায়? ওমা, এদেরকে সবাই চিনে, সবাই জানে, কিন্তু কেউ কিছু করতে পারে না। বলা সাহস আছে নাকি? ওই যে ফিওনের কথা শুনেন না, 400 কোটি টাকা চুরি করছে, কত পাওয়ারফুল চিন্তা করছেন? তারা তো সবাই চিনতো, কই কিছু বলছে কেউ? কেউ কিছু বলে না, কারণ এদের লাইন অনেক করবে, গলাও অনেক উঁচা। কথায় আছে না, চোরের মার বড় গলা। বলেন কি? বিশেষ হয় না? শোনেন, আগে 1000 কোটি টাকা এই কথাটা মানুষ শুনতো না, চিন্তাও করতো না, স্বপ্নও দেখতো না। আর এখন চুরির কথা উঠলেই শোনা যায় হাজার হাজার কোটি টাকা। আচ্ছা, এরা এত টাকা কই পায়? এর উৎস কি? প্রকল্প, যত প্রকল্প তত টাকা, যত টাকা তত চুরি। আচ্ছা, এই ছাড়া আর কিভাবে চুরি করে? ব্যাংক লুট, শেয়ার বাজার, পুঁজি বাজার, সিন্ডিকেট, এইসব নিয়ন্ত্রণ করেই তো হাজার হাজার কোটি টাকা চুরি করি পকেটে পড়ে। আচ্ছা, এরা ধরা পড়ে না? পড়ে, তবে একটু সময় লাগে আর কি। যে আমলে চুরি করে তার পরের আমলে ধরা খায়, কেউ জেলে যায়, কেউ ফালাই যায়। আচ্ছা, এই তো দেখি পুকুর চুরি। দূর মিয়া, আপনার দিকে পুরান আমলে পড়ে রয়েছেন, এইটা সাগর চুরি, মহাসাগর চুরি। আমরা জানি নাতি আর নানি মানেই ভুল করা আর ভুল ধরা। এই মোংলা বন্দরে প্রসন্ন অন্তরে তাদের আলোচনার বিষয় কি, চলুন দেখি। নানি, ও নানি, নানি, ওই এরকম জোরে জোরে চিল্লাইতেছস কেন? চিল্লানোর কথা তো আমার। কই গেছিলি তুই? কই আর যাবো, সুন্দরবন গেছিলাম। এই যে দেহ তোমার লেগে কি লই আইছি, সুখা সুখা গুল ফল। এইটা কোন গাছে হয় রে?
গুল গাছে, এই গাছের পাতার নামও গুল, গুল পাতা, কিন্তু কোনো কিছু গুল না। এই ফলটা দেখতে অনেকটা ছোট নারিকেলের মতো, খাইতে তালশাঁসের মতো স্বাদ, কিন্তু নাম হলো গুল ফল। কিন্তু এই ফল আমি কোনোদিনও খাই নাই। এর লেগাই তো লই আইছি। ও নানি, আমি গুল বাগানে যাওয়ার আগে তুমি জানি কি কইবার চাইছিলা, এখন কও কি কইবা? আরে আমি তো তোরে লয়া চিন্তায় আছি। তুই সারাদিন যেমনি বক 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 করস, কোন সময় তোরে কেরা কালার করে দিব, ঠিক আছে? আমারে কালার করবো কে? আচ্ছা আপনারা কোন তো আল্লাহর রহমতে আমার শরীরের কালারটা কি খারাপ? এই কালার তো সেই কালার না, এটা হলো চরিত্রের কালার। চরিত্রের কালার, কারণটা কি? কারণ হইলো তোর কথা। তুই এই যে সবকিছুর ভুল ধরস, কেরা কখন তোরে কোন কথায় কালার কইরা দিব কেডা জানে, শেষে জেলের ভাত খাউন লাগবো। এই সব চিন্তা করে লাভ নাই। তো একটা ভালো কথা মনে করছো কি? আচ্ছা নানি, এখন তো কুটে অনেক আসামি দেখা যায়, সাংবাদিকরা কয় হেভিওয়েট আসামি, আবার কেউ কয় ভিভিআইপি আসামি। তো কইলে তোর অসুবিধা কি? আসামি তো আসামি হই, হে আবার ভিভিআইপি আর হেভিওয়েট হয় কেমনে? আসামিদের তো কোনো কাজ নাই, খায় আর ঘুমায়, হেরা একটু ওয়েট হইতেই পারে। এই ওয়েট এই ওয়েট না, এই ওয়েট হলে ওজনদার, মানে খুব সম্মানী ব্যক্তি। কিন্তু আসামি হইলে এই সম্মানটা কি আর থাহে? থাহে না। দেখবা এইসব কথা বেশি করলে আবার কালার খামো। তুমিও একটু ভাবনা চিন্তা করে কথা কইও। আমি কি তোর মতো তিলের তাল বানাই? এইটাও তো একটা ভুল কথা কইলা। তিল আর তালের পার্থক্য বুঝো? একটা বিন্দুর মতো ছোট আর একটা তালের মতো বড়। ধরো একটা তুমি একটা আমি, সুতরাং তিলটা তাল করা সম্ভবই না। ওইসব আমারে বুঝায় লাভ নাই। তিল রে তাল মানে ছোট্ট একটা কথারে এত বড় কইরা বলা, এই স্বভাবটা তোর আছে। তুমি তো খালি আমারই দেহ। শুনো নানি, এখন মানুষের কথা বাইরে গেছে, আর কয়দিন পরে দেখবা প্রত্যেকটা মানুষের একটা করে কথা কোয়ানের চ্যানেল হইব, কারণ ব্যবসাটা ভালো। ওই আমি কিন্তু তোরে সাবধান করে দিতেছি, কথা কম বলবি, দিনকাল কিন্তু ভালো না। কথাটা ঠিক না। আলহামদুলিল্লাহ আমার দিনকাল ভালোই যাইতেছে। চুর বাটপার আর সন্ত্রাসীকে দিনকাল ভালো না। আমি লুবো করি নাই, দালালিও করি নাই, চুরিও করি নাই। আমার অস্ত্র আমার দেশপ্রেম আর সততা। দেখবা এইসব বাদ দিয়ে চলো, ওই যে গুল পাতার ঘরে যাইয়া তোমার এই গুল ফল খাওয়া। গুল পাতার ঘর কই? নানি, এই মংলা বন্দরটা সুন্দরবন দিয়া সুরক্ষিত। একটু দূরে গেলে গুল গাছ দেখবা, গুল পাতাও দেখবা, আবার গুল পাতার ঘরও দেখবা, আর এইরকম কাঁদি কাঁদি গুল ফলও দেখবা। চল চল আয়। দর্শক মণ্ডলী, এই সুন্দরবন যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। কথায় বলে জলে কুমির ডাঙায় বাঘ। এই ভয় সর্বত্রই দেয় উকি, তারপরও মানুষ নেয় মৃত্যুর ঝুঁকি, কারণ ক্ষুধার যন্ত্রণা মানে না কোনো মন্ত্রণা। এবার আমরা তেমনই একটি ঘটনার চিত্র আপনাদের সামনে তুলে ধরব। পর্দায় যে গ্রামটি দেখতে পাচ্ছেন তার নাম ঢাংমারি, আর তার সামনে যে নদীটি বহমান তার নামও ঢাংমারি, আর ওপাশেই হচ্ছে সুন্দরবন। গ্রাম আর বনকে আলাদা করেছে ছোট্ট এই নদী। এই গ্রামের বেশিরভাগ মানুষেরই জীবিকা চলে এই নদী এবং পাশের সুন্দরবন থেকে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করে। যদিও বন থেকে মধু সংগ্রহ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তারপরও অনেকেই ঝুঁকি নিয়েই মধু সংগ্রহ করতে যান সুন্দরবনে। মাঝে মাঝে বন সুরক্ষায় বনজ সম্পদ সংগ্রহে নিষেধাজ্ঞা আরোপ করেন বন বিভাগ। তখন বিপাকে পড়েন ঢাংমারি সহ আশেপাশের গ্রামের বনজীবী মানুষ। গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত এই 3 মাস এমনি প্রবেশ নিষেধাজ্ঞা ছিল সুন্দরবনে। সে সময় কাজ হারিয়ে অনেকের মতোই চরম অভাবে পড়েন পূর্ব ঢাংমারি গ্রামের বনজীবী মোশারেফ গাজী। সুন্দরবনে মাছ ধরে আর মধু সংগ্রহ করে চলত তার সংসার। নিষেধাজ্ঞার কারণে তার বনভিত্তিক আয় বন্ধ হয়ে যায়। তাই নিষেধাজ্ঞা উপেক্ষা করে অত্যন্ত ঝুঁকি নিয়ে গত 8 জুন সকালে গ্রামের আর 3 জন বনজীবী সহ মধুর চাক কাটতে বনে যান মোশাররফ গাজী। বন বিভাগের চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা নৌকা না নিয়ে নদী সাঁতরে সুন্দরবনে ঢোকেন। দুপুরে মধু নিয়ে বন থেকে ফেরার পথে করমজল খালে কুমিরের কবলে পড়েন মোশাররফ গাজী। কুমির তার হাত কামড়ে টেনে নিয়ে যায় পানির গভীরে। মধু কাটতে গেছিলাম, আমরা 4 জন একসাথে ছিলাম। আমরা পিছনে তাকায় দেখি যে বালতি ছিল হাতে, বালতি নেই, বালতি সাইড দেওয়ার পরে তারা ডুবো নিয়ে গেছে। আধা ঘন্টা 1 ঘন্টা পরে তারা পাইছে। পরে গ্রামবাসী খোঁজাখুঁজি করে নদী থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। সুন্দরবনে বৈধ পাশ নিয়ে মাছ, কাঁকড়া বা অন্যান্য বনজ সম্পদ আনতে গিয়ে আহত বা নিহত হলে আর্থিক সহায়তা দেন সরকার। নিষিদ্ধ সময় অবৈধভাবে ঢুকলে সেই ক্ষতিপূরণ দেওয়াটি আমাদের জন্য খুব চ্যালেঞ্জের হয়ে যায়, আমরা সেটি দিতে পারছি না। কিন্তু আসলে সেই নীতি তাদের আছে। সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যে নিষিদ্ধ সময়ে জেলে বাউলিদের এই 3 মাস সময়টি তাদেরকে বিশেষভাবে খাদ্য সহায়তা দেওয়ার জন্য একটি সিদ্ধান্ত হয়েছে। তবে জীবিকার তাগিদে অনেকেই অবৈধভাবে নিষিদ্ধ সময়েও বনে যান।
যেমন গিয়েছিলেন মোশাররফ গাজী, যে কারণে সরকারি কোনো সহায়তা পায়নি তার পরিবার। এই গ্রামেই এবছর কুমিরে আক্রান্ত হয়ে আহত হয়েছেন অন্তত 8 জন, আর নিহত হয়েছেন 1 জন, এই মোশাররফ গাজী। স্বামীর মৃত্যুর পর মোশাররফের স্ত্রী তার সন্তানকে নিয়ে চোখে মুখে অন্ধকার দেখতে শুরু করেন। বর্তমানে মোশাররফের স্ত্রী ফাতেমা ছেলেকে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে কোনোভাবে জীবিকা নির্বাহ করছেন। দর্শক মণ্ডলী, আমরা এসেছি ঢাংমারি গ্রামে মোশাররফ গাজীর বাড়িতে। আমরা এবার কথা বলবো তার স্ত্রী ফাতেমা বেগমের সঙ্গে। তো আমরা জেনেছি যে বনে যখন নিষিদ্ধ সময়, সে সময় আপনার স্বামী বনে গিয়েছিলেন নদী সাঁতরে। যাবে না তা করবে কি, সে পেটের জ্বালায় জঙ্গলে গিয়েছিল। আচ্ছা, না খেয়েছিল 2-3 দিন। মানে আপনারা সবাই না খেয়েছিলেন? হ্যাঁ, না খাই, সবাই না খেয়েছিলাম। 10-12 কেজি মধু পাইলো, ওটা দিয়ে তো আপনাদের সংসার চলে? হ্যাঁ, ওইটা দিয়ে। ওই পাড়ায় এসে কয় কি যে আমার খিদে লাগেছে, তা আমার কটা চিড়ে দাও। তারপর ওই 4 জনে বাক করে সেই চিড়ে কটা খাইলো। খাইয়ে ওই জায়গাতে ওই নদী সাঁতার দিল। আসার সময় কুমির ধরেছে? আসার সময় কুমরি ধরেছে, ধরে তারে পানির তলে নিয়ে চলে গেল। তো এখন আপনার সংসার চলে কি করে? মানুষের বাড়ি থাল ধুই, দায়ের ফাড়িয়ে ওই গুছাই নিয়ে আসি, তাই দিয়ে 2 মাস প্রতি চলে। ছেলেটা স্কুলে পড়তো। লেখাপড়া বন্ধ হয়ে গেছে? হয়ে গেছে। তোমার নাম কি? ওসমান গাজী। আচ্ছা, কি করো এখন? কোনো কাজ কাম নাই, জঙ্গলে দিতে পারতেছি না, বাপ মরে গেছে কুমরি হাতে, ছেড়ে হারাতে চাই না, কোনোদিন জঙ্গলে দিতে চাই না। আর আমি নেট না নিয়ে যে খাওয়াবো, যে সময় নেট টানার সময়, নেট টানা মানে নদীতে মাছ ধরার সময়? পোনা, বাগদা চিংড়ি, গল্লা চিংড়ির পোনা ধরা। সেই সময় ছেলে বারণ দিল যে মা, গাঙ্গের তো কুমরির অত্যাচার, তোমারে যদি হারাই তা আমি কারে নিয়ে থাকবো। এবার বাঙ্গে সুরে পানি পড়ে। ওসমান, বনে যাওয়া ছাড়া তুমি আর কিছু করতে পারো না? 1050 টাকা পালি পরে আমি একটা গ্রামের দোকান দিতে পারতাম, ব্যবসা করে খাইতে পারতাম। তার ভরসা সবকিছু আশা ভরসা ছিল, এখন সে চলে গেছে। এখন বাচ্চা নিয়ে যে বেলে তো বাঁচতে হবে। ফাতেমা বেগম, আপনার কষ্টের কথা আমরা শুনলাম। তো আমরা আজকে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আর আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে এই 2 লক্ষ টাকার একটা চেক দিচ্ছি। হ্যাঁ, আশা করি এই টাকা দিয়ে আপনার ঘর মেরামত এবং আপনার ছেলের একটা দোকান করার ইচ্ছে পূরণ হবে। এই টাকাটা আপনার নেন। এই টাকাটা পাই আমি খুব খুশি হয়েছি। আমি ঘরটাও মেরামত করতে পারবো, আর ছেলেটারও একটা দোকান করে দিতে পারবো। তো আপনাকে যদি দোয়া করি আপনারা ভালো থাকেন। আমরাও চাই আপনারা ভালো থাকুন। দর্শক মণ্ডলী, নিষিদ্ধ সময়ে বনে যাওয়া অনুচিত। এই বিষয়ে এই অঞ্চলের মানুষকে যেমন আরও সচেতন করা প্রয়োজন, তেমনি এই সময় এইসব বনজীবী মানুষদের জীবন ধারণের জন্য ভর্তুকির ব্যবস্থা করাও প্রয়োজন। ক্ষুধার তাড়নায় আর কারো যেন এমনি করুণ মৃত্যুবরণ করতে না হয়, এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।